কি হয়েছে আরেকবার বলো। হ্যাঁ, বরের থেকে এনওসি নেবে, এটা নিয়ে তো ডিভোর্স হয়ে যাবে। ওটা ওটা তো উত্তরাখণ্ডে করেছে। ঠিক আছে, দেখা যাক কোথায় আর যায় জিনিসটা। আমরা আপাতত ক্যাট দিই। We are preparing ourselves to be exploited in the corporate, তো in a premium, with a premium subscription basically। তো ঠিক আছে। আচ্ছা, we are on record again, starting with a very political agenda for the second time. মানে খুললে ফেটে যাবে না, যখন ইচ্ছাই খুলতে পারিস। হ্যাঁ, জাম্বোর অ্যাপটা নামিয়ে নেবে। তাহলে ওখানে ওই কোনায় নখানা ডট থাকে, ওখানে গিয়ে জ্যামবোর্ডটা পেয়ে যাবে, যেখানে ইউটিউব ফিউটিউব সব থাকে। অ্যাক্সেস বার টাইপের, একটা অ্যাক্সেস ড্রপ ডাউন টাইপের, মানে একটা ফ্রেশ গুগল ক্রোম পেজ খুলবে। ওখানে ওপরে কোনায় যেখান থেকে একটা দেখবে নখানা ডট রয়েছে, যেখান থেকে তুমি ইউটিউব বা যে কোনো অ্যাপের অ্যাক্সেস পাচ্ছ, গুগল অ্যাপ যেগুলো আছে, সেখান থেকে স্ক্রল ডাউন করলে জ্যামবোর্ডটা পেয়ে যাবে। হ্যাঁ, পজিটিভলি সাইন ইন থ্রু ইয়োর জিমেল দ্যাট ইউর ইউজিং ওভার হিয়ার, তবেই এই জ্যামবোর্ডগুলো ওখানে পাবে। দিয়ে ওখান থেকে তুমি অ্যাক্সেস করে নেবে তোমরা। আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রিতে কি আছে একটু ক্যাটে আমি দেখে নিই চট করে, চোখ বুলিয়ে নিই, তারপর তোমাদের একটা গল্প করে বলে দিচ্ছি। অ্যাবসিসা, অর্ডিনেট, স্ট্রেট লাইনের ইকুয়েশন, কোলিনিয়ারিটি, ইকুয়েশন অফ a লাইন, পয়েন্ট, তারপরে লোকাস। ঠিক আছে, পেরে যাবে, চাপ নাই। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য বেসিক থিং অ্যাবাউট কোঅর্ডিনেট জিওমেট্রি? প্রথম দিন এখন মানে আমি যখন জিওমেট্রি শুরু করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে ইউক্লিডিয়ান জিওমেট্রি আর কোঅর্ডিনেট জিওমেট্রি আর বেসিক্যালি দ্য টু কাইন্ড অফ জিওমেট্রি উই শ্যাল বি ডিলিং উইথ। যেখানে বেসিক ডিফারেন্সটা কী ছিল, যে ইউক্লিডিয়ান জিওমেট্রিতে even if the size and the shape matters, the location of some certain object or figure does not matter. মানে আমরা যখন ইউক্লিডিয়ান জিওমেট্রি করে এসেছি, আমরা যখন এই সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল আঁকছি মানে করছিলাম এই ধরনের জিনিস, সেখানে যদি গার্গি দিয়ে if you had drawn a triangle in the top right corner with the given dimensions I may have provided, Sriraj, if you might have drawn the same triangle in the bottom left corner of your page, both of them would account to be the same triangle irrespective of the locations, right? Howsoever, এখন আমরা যেটায় শিফট করছি which is coordinate geometry, এখানে কিন্তু লোকেশন ফ্যাক্টরটা utmost important. Every point over here, even if you're drawing the same figures through them, would result in different figures just because of the uniqueness of its location. বোঝা গেছে? এইবারে এইবারে যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে, সিরাজ, if you are not comfortable sharing the honest address, তুই মোটামুটি তোর বাড়ির একটা অ্যাড্রেস বল, মানে ফেকও বলতে পারিস, আমার কেউ যায় আসে না তাতে। তো বাড়ির অ্যাড্রেস বল। হ্যাঁ, একটা প্রপার, মানে যেখানে গিয়ে আমি সিরাজ বলে ডাকলে সিরাজ বেরিয়ে আসতে পারে, এরকম আমার একটা অ্যাড্রেস বল। আচ্ছা, আর গার্গিদি, মানে ইউ ক্যান মেক আপ ইউর অ্যাড্রেস, আমি সেটা না, জাস্ট সামথিং ভেরি পার্টিকুলার। আচ্ছা, বাসু। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি আমরা তিনজনই, মানে আমি যদি বলি আমার বাড়ি হচ্ছে ইছাপুর চৌমাতে 842 ঘোষপাড়া রোড, ঠিক আছে।
সো হোয়াট আর উই বেসিক্যালি ডুইং, আমরা যখন নিজেদের রেসিডেন্সটাকে ট্র্যাক করছি, আমাদের অ্যাড্রেসটা বেসিক্যালি কি, ইটস আ সেট অফ রেফারেন্সেস। ভেবে দেখো, এই যে হোল্ডিং নাম্বার যেটা সবাই বলছে 1050/2, বা গার্গিদি ব্র্যাকেটে এ বা কিছু একটা দিয়ে বললে, শ্রীরাজ ইউ সেড সামথিং, আই সেড সামথিং, অল অফ দিজ আর রেফারেন্সেস, রাইট? মানে কিছুর রেসপেক্টে একটা রাস্তা আছে, সেটাকে নাম্বার করা হয়েছে, সেইটার রেসপেক্টে আমি আমার বাড়িকে বলছি। একটা এলাকা আছে, সেটাকে নাম্বার বা নাম দেওয়া হয়েছে, সেটার রেসপেক্টে আমি আমার বাড়ি বলছি। তাহলে what we can basically derive from this natural tendency of, you know, addressing a location is the fact that we need a set of references, fixed references, in order to locate. That may be our residence, that may be a point, that may be any object, that may be a hotel, restaurant, a shopping mall, a hospital, whatever. আমাদের একটা রেফারেন্স লাগে। একটা শূন্যে ভাসমান জিনিসকে আমরা কিন্তু লোকেট করতে পারবো না, তার পাশে কিছু একটা থাকতে হবে, তার পাশে কিছু একটা থাকতে হবে, কোথাও ইম্পর্টেন্ট কিছু একটা থাকতে হবে, যেটা থ্রু আমি জিনিসটাকে লোকেট করি, রাইট? তো সিমিলারলি একটা সাদা খাতার ওপরে আমি যদি গার্গিদি বলি যে তোমার খাতাটা দেখাও, স্ক্রিনে যদি কোনো খাতা থেকে থাকে সামনে। ও দিস ইজ ম্যাজিক, তুমি ডিসঅ্যাপিয়ার করে গেলে, খাতাটা জেগে উঠলো। হ্যাঁ, খাতাটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেটার। আচ্ছা গার্গিদি, তুমি এবার একটা হাতে পেন নাও, ঠিক আছে? পেন নিয়ে খাতার ওই পয়েন্টটাতে একটা ডট আঁকো, ওই পয়েন্টটাতে। মাইকটা অন করো, মাইকটা অন করো, মাইকটা অন করো। ডান দিকটায় যাও, যেখানে যেখানে সাদাটা আছে, যেখানে সাদাটা আছে, ওই পয়েন্টটাতে। না ওইটা বলছি না, ওইটা বলছি, ওইটা না, ওইটা। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, কনফিউশন হচ্ছে তো, রাইট? যতক্ষণ না আমার কাছে একটা ফ্রেম অফ রেফারেন্স আছে, আমি যদি বলে দিই যে ওই পয়েন্টটাতে করো, তুমি ওই পয়েন্টটা একটা ভাববে, আমি ওই পয়েন্টটা একটা ভাববো, সিরাজ বাসু আলাদা আলাদা ভাবে, আর প্রচণ্ড তুমুল বিতর্ক থেকে একটা খারাপ ঝগড়া হবে, রাইট? তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট কি, তাহলে লোকেট করতে গেলে আমরা বারবার এই জিনিসটা বোঝার চেষ্টা করছি, একটা ফ্রেম অফ রেফারেন্স। একটা ফ্রেম অফ রেফারেন্স না থাকলে আমরা লোকেশন সম্বন্ধে কিচ্ছু বলতে পারি না। And mathematically that frame of reference, geometrically rather, is called the coordinate system, ঠিক আছে? Where two lines with certain numerical notations on them interpret, or kind of, sorry, interfere with one another to give us a 2D plane where every point is well addressed. বুঝে নি আমি জিনিসটাকে কিভাবে বলছি। এই যে সাদা খাতা আছে আমার কাছে এখন, রাইট? আমি এই পয়েন্টটায় আঁকলাম, এই পয়েন্টটায় আঁকলাম, এই পয়েন্টটায় আঁকলাম, ইট ইজ ভেরি র্যান্ডম। তাই জন্য আমি কি করব, আমি আগে এখানে একটা ফ্রেম অফ রেফারেন্স আঁকবো, একটা সম্পূর্ণ ভার্টিক্যাল লাইন আর একটা কমপ্লিট হরাইজন্টাল লাইন, রাইট? এবং এদের যে ইন্টারসেকশনটা আছে, আমি এইটাকে বলবো জিরো হিসাবে। তারপর একটা সাম সার্টেন ইউনিট অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য হরাইজন্টাল লাইন, রাইট মানে ভার্টিক্যালের রেসপেক্টে রাইট, সেটাকে একটা ইউনিফর্ম ডিস্টেন্সে আমি মার্কিং করতে করতে যাব। লেফটটাকে আমি নেগেটিভলি মার্ক করতে করতে যাব, যেরকম আমি নাম্বার লাইন দেখেছি। ভার্টিক্যালটাতে ওপরটাতে আমি পজিটিভ মার্কিং আর নিচটাতে আমি নেগেটিভ মার্কিং করলাম। আমি খুব বেসিক থেকে পড়াচ্ছি, এগুলো হয়তো তোমাদের সবই জানা স্টিল, ঠিক আছে? তাহলে এই যে যেটা তৈরি হলো,
এটা হলো একটা ফ্রেম অফ রেফারেন্স যেটাকে আমরা বলি কোঅর্ডিনেট অ্যাক্সিস, AXES, প্লুরাল অফ অ্যাক্সিস। ঠিক আছে, এবং এই যে সাদা খাতাটা ছিল তার উপরে আমরা যে দুটো লাইন মানে নাম্বারড লাইন আঁকলাম, পুরো যে সিস্টেমটা তৈরি হলো, এইটা সিস্টেমটাকে আমরা বলি কোঅর্ডিনেট প্লেন, রাইট? তাহলে এই কোঅর্ডিনেট প্লেন ফর্মস দ্য বেসিস অফ কোঅর্ডিনেট জিওমেট্রি। এইবারে আমাকে যদি বলা হয় যে এবারে আমি আর কি বলবো গার্গীদি, তোমাকে আমি আর ওই পয়েন্টটা সেই পয়েন্টটা ভরে কথা বলবো না, আমি এবার কি করব যে গার্গীদি তুমি এই হরাইজন্টাল লাইনের ওপর 4-এ যাও এবং সেখান থেকে ভার্টিক্যালি সোজা 3-এ ওঠো। তাহলে তুমি হরাইজন্টাল লাইনের ওপর 4-এ গেলে, সেখান থেকে ভার্টিক্যালি সোজা তুমি 3-এ উঠলে, রাইট? তাহলে এইখানে তুমি একটা পয়েন্ট রাখো। নাও মাই পয়েন্ট ইজ ওয়েল লোকেটেড, ওয়েল অ্যাড্রেসড। অলরাইট, বেসিক নিডটা বোঝা গেল কোঅর্ডিনেট অ্যাক্সেসের। ঠিক আছে, আচ্ছা এবার এই যে হরাইজন্টালি আমি যেটাকে এঁকেছি যে লাইনটাকে, বাই কনভেনশন আমরা এটাকে বলি এক্স অ্যাক্সিস, আর যেটা ভার্টিক্যালি এঁকেছি বাই কনভেনশন আমরা সেটাকে বলি ওয়াই অ্যাক্সিস। 3D জিওমেট্রি পরে গিয়ে পড়বো অল্প স্বল্প, সেখানে আরেকটা থাকে যেটা একদম সোজা এসে তোমার চোখের দিকে চলে আসবে, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। এটা তো প্লেনে আছে, 3D জিওমেট্রির ক্ষেত্রে ইট মুভস লাইক দিস টুয়ার্ডস ইউ অ্যান্ড অ্যাওয়ে ফ্রম ইউ, সেটার ক্ষেত্রে ওটাকে আমরা জেড অ্যাক্সিস বলি। আমি এটা এখন ইন্ট্রোডিউস করবো না, ঘেটে গাওয়া হয়ে যাবে। ঠিক আছে, এইবারে হচ্ছে নেমিং আ পয়েন্ট। ফ্রেম অফ রেফারেন্সটা তো হলো, এবার একটা লোকেশনকে, একটা অ্যাড্রেসকে কীভাবে নাম দেবো। এই যে আমার ক্ষেত্রে বললাম 842 জিপি রোড, একটা নাম দিয়েছি, একটা রেফারেন্স আছে তার হিসাবে একটা নাম দিয়েছি, রেফারেন্স চলে এসছে, নাম কীভাবে দেবো। এই যে পয়েন্টটা গার্গিদি তুমি দাঁড়িয়েছিলে 4 units to the right or 4 units on the horizontal axis, positive 4 units and positive 3 units on the vertical axis, গিয়ে তুমি যেখানে দাঁড়িয়েছিলে, এটাকে আমি যদি নাম দিতে হয় তাহলে নামটার কনভেনশন কি, আমরা প্রথমে একটা ক্যাপিটাল লেটার অ্যালফাবেট ইউজ করব, মানে সরি লেটার ইউজ করবো, ক্যাপিটাল লেটার ফ্রম দ্য ইংলিশ অ্যালফাবেট আইল ইউজ, সেটা পি কিউ এ বি সি যা ইচ্ছা হতে পারে। তাহলে সেই পয়েন্টটার নাম হয়ে যাবে পি, যেরকম আমার বাড়ির নাম হয়তো থাকতে পারে যে ধরো মান্নাস রেসিডেন্স বা ওরকম কিছু, যারা খুব ড্রামাটিক। ঠিক আছে, তো এই পয়েন্টটার নাম প্রথমে দিলাম, শ্রেয়াস বোঝা যাচ্ছে, এবং তারপরে তার নিউমেরিক্যাল অ্যাড্রেস। নিউমেরিক্যাল অ্যাড্রেসে কী হবে, হরাইজন্টালি আমি যতটা গেছি তার মানে 4, কমা দিয়ে ভার্টিক্যালি আমি যতটা গেছি মানে 3। দিস kind of denotes the entire address of a point. So P4,3 is a very well defined point on the coordinate plane, which lies 4 unit on the x-axis, and then if you move 3 units on the vertical axis, the point that you reach, the address that you reach, the point lies there. ঠিক আছে, তাহলে এর মধ্যে যে ফার্স্ট এলিমেন্টটা আছে, this belongs to the x-axis, তাই জন্য এটাকে আমরা বলি x coordinate। এর মধ্যে সেকেন্ড যে এলিমেন্টটা আছে, দ্যাট বিলংস টু দ্য ওয়াই অ্যাক্সিস অর দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, তাই জন্য ওটাকে আমরা বলি ওয়াই কোঅর্ডিনেট। এক্স কোঅর্ডিনেটের একটা অল্টারনেট নাম আছে which is abscissa. What the hell is the spelling? Somebody help me out. abscissa বানান কি হয়? ABSCISSA। হ্যাঁ ঠিকই আছে তাহলে। ঠিক আছে, তোমরা পরীক্ষা দেবে, রাইট? হ্যাঁ, কি হয়? কি ভুল লিখেছিস বলছি বল, তাহলে কোনটা? এটাই, না 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 না, abscisse would be plural if it is at all. ঠিকই তো আছে, না না সেটা ঠিক আছে, বানানটা I'm feeling very 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 ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিসটাকে খুব সিম্পল ভাবে বলা হয়, কোনো ঝামেলা নেই, আই লাভ দিস ওয়ান, অর্ডিনেট।
ঠিক আছে, তাহলে অ্যাবসিসা আর অর্ডিনেট, অ্যাবসিসা ইজ দ্য এক্স কোঅর্ডিনেট, অর্ডিনেট ইজ দ্য ওয়াই কোঅর্ডিনেট। নামটা যে কোনো কিছু কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে, সো ইটস বেটার দ্যাট উই কিপ আওয়ারসেলফ ইন্ট্রোডিউস টু দিস। ঠিক আছে, আচ্ছা এটা তো হলো। তাহলে একটা পয়েন্টকে আমি লোকেট করতে পারলাম, অ্যাবসিসা অর্ডিনেট, এটা বুঝলাম। এইবারে সেকেন্ড যে জিনিসটা আমি বলে ফেলবো, এটা ইজ দ্য লাস্ট পার্ট অফ ইন্ট্রোডাকশন অফ ওভার হিয়ার, সেটা হচ্ছে আমি যখন দুটো পারপেন্ডিকুলার লাইন আঁকছি আমার পেজটা চারটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি যদি টপ রাইট পার্টটাকে দেখি, সেখানে আমি দেখব যে যত পয়েন্ট আছে তার অ্যাবসিসাও পজিটিভই হবে, অর্ডিনেটও পজিটিভ হবে। সো দিস ইজ কল্ড দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। বোঝা গেছে? এখানে কি হবে, আমার যে কোনো পয়েন্ট পি যদি থাকে, P1 হিসাবে লিখছি, সেটা এক্স কোঅর্ডিনেটটাও পজিটিভ হবে, ওয়াই কোঅর্ডিনেটটাও পজিটিভ হবে। না মানে আমি লিখলাম একটু কায়দা করে, তুমি 1ST লিখতে পারো, FIRST লিখতে পারো, FAST না লিখলেই হলো। হ্যাঁ, কোনো ব্যাপার নেই। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে ঠিক তার লেফট হ্যান্ড সাইডে। আই স্টার্ট ফ্রম দি ফার্স্ট কোঅর্ডিনেট অ্যান্ড আই মুভ অ্যান্টি ক্লকওয়াইজ। যেটা আসবে সেটা হয়ে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট মানে 1/4, রাইট? তো এখানে যে কোনো পয়েন্ট যদি থাকে P2, সেটার এক্স কোঅর্ডিনেটটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? সামবডি? এই এর কি হলো আবার, উড়ে গেল। অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাগেন, থার্ড কোয়াড্রেন্ট। এটাতে যে কোনো একটা পয়েন্ট যদি আঁকি P3, সেটা কি হবে এক্স আর ওয়াইটা? অ্যান্ড ফাইনালি দি ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে কি হবে, P4 যদি থাকে কোনো পয়েন্ট, এক্সটা পজিটিভ। তো আমার কাছে যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে এবং একটা রাফ গ্রাফিং করে আমাকে কোনো অঙ্ক সলভ করতে হয় ফার্দার, তাহলে সেই পয়েন্টের মানে কাইন্ড অফ এক্স আর ওয়াই কোঅর্ডিনেটের সাইনগুলো দেখে আমি বুঝে যাওয়ার কথা যে কি ধরনের, মানে কোন কোয়াড্রেন্টে থাকবে, লোকেশনটা মোটামুটি কোন জায়গায় থাকা উচিত, রাইট? তো এটা অবধি খুব বেসিক জিনিসপত্র, আশা করছি অসুবিধা হবে না কিছু, বা হয়নি, হলে অবশ্যই বলতে পারো। বুঝা? ঠিক আছে। আচ্ছা, আর এটাকে আমরা এই যে পয়েন্টটাকে লিখছি P4, এটাকে অর্ডার্ড পেয়ারও বলতে পারি। অর্ডার্ড পেয়ার, ঠিক আছে, কারণ ইন অর্ডার a pair of locations have been given which together accounts for the complete address of the point, তাই জন্য এটাকে আমি অর্ডার্ড পেয়ার হিসেবেও বলতে পারি। some chunk of school level information। এবারে আমি চলে আসব প্রথম জিনিসটায়, যেটা আমাদের কাজে লাগবে এবং বহু জায়গায় কাজে লাগতেই থাকবে, ঠিক আছে, প্যান 40-র মতো। সেটা হচ্ছে বেসিক্যালি distance formula, and my pen has decided to not work, never mind। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ডিস্টেন্স ফর্মুলা কি বলছে? এতক্ষণ আমরা দেখলাম, প্রচুর বিল্ড আপ নিলাম যে দুটো মানে একটা পয়েন্টকে লোকেট কিভাবে করব না করব, হাবি জাবি হ্যান ত্যান। এবার হচ্ছে যে এই কোঅর্ডিনেট প্লেনে যদি দুটো পয়েন্ট থাকে, র্যান্ডম পয়েন্টস, ধরো এই একটা পয়েন্ট আছে, বাবা এই একটা পয়েন্ট আছে which is say P x1, y1, জেনারেল নাম দিচ্ছি, এক্স কোঅর্ডিনেটটাকে x1 হিসাবে লিখছি, y কোঅর্ডিনেটটাকে y1 হিসাবে লিখছি, ঠিক আছে। আর বেশ খানিকটা দূরে আর একটা পয়েন্ট আছে Q, যেটার কোঅর্ডিনেটসগুলো কত, x2, y2। কেমন বোঝা গেছে? নো আপত্তি? আচ্ছা, তাহলে এইখানে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স যেটা আছে সেইটা বহু ক্ষেত্রে আমাদের মানে খুঁজে বের করার দরকার পড়ে, রাইট?
তো সেই খুঁজে বের করার প্রয়োজনের জন্য আমাদের তাহলে একটা উপায় হচ্ছে ফর্মুলা জেনে নেওয়া, কিন্তু ফর্মুলা জেনে নিয়ে ফর্মুলা ভুলে যাব। তার জন্য কি করব, ফর্মুলা ডিরাইভ করব, রাইট? কষ্ট হবে, চোখ দিয়ে জল পড়বে, কিন্তু প্লিজ বেয়ার উইথ ইট। আচ্ছা, কি ইউজ করতে পারি, কি কি জানি? জিওমেট্রিতে কি কি শিখে নিয়েছি? ট্রায়াঙ্গেল শিখেছি আর পাইথাগোরাস থিওরেম শিখেছি, আর তো কিছু জানি না। ঠিক আছে, তো সেটা দিয়েই দেখি হয় কি না, কেমন? তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করার চেষ্টা করি। এটা তো ধরো ডিস্টেন্সটা আমি ডাইরেক্টলি ব্ল্যাক দিয়ে আঁকলাম দুটোর মধ্যে। এবারে আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে, আর এখান থেকে একটা হরাইজন্টালি যদি আমি এরকম একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, তাহলে দুটো মিলিয়ে বা তিনটে মিলিয়ে একটা সুন্দর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমাকে দিচ্ছে তো। অসুবিধা হচ্ছে না বুঝতে? এই পয়েন্টটাকে লেটস সে আমি এম হিসাবে লিখলাম, বোঝা গেছে? আচ্ছা, আমাকে কেউ এম এর কোঅর্ডিনেট বলতে পারবে ভেবে? গার্গিদি, এম এর এক্স কোঅর্ডিনেটটা কি হবে বলতে পারবে? এক্স টু মাইনাস এক্স ওয়ান কি হবে? হ্যাঁ, না আলাদা হওয়ার মানে ওরকম বিষয় না, আমি বলছি যে আমার কাছে দুটো কোঅর্ডিনেট আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু। আই হ্যাভ গট টু পেয়ার্স অফ অর্ডার্ড পেয়ার, রাইট? এগুলোর সাহায্যে কি আমি এম যে পয়েন্টটা এঁকেছি এটার এক্স কোঅর্ডিনেটটাকে বলতে পারবো? ভেবে দেখো তো। দরকার হয় আমি তোমাদের মানে সুবিধার জন্য আমি আপাতত পি কে লিখলাম 2,5, আর কিউ কে ধরো লিখলাম হচ্ছে 6,9। এবারে ভেবে দেখো তো যে এম যে পয়েন্টটা আছে সেটার কোঅর্ডিনেট কত হবে, মানে এক্স কোঅর্ডিনেটটা। গার্গি দিয়ে এক্স বলবে, শ্রীরাজ ওয়াই বলবে, অ্যান্ড বাসু ইউ আর গোইং টু ভেরিফাই if both of them are saying it correctly or not, right? কিছু লাগাতে হবে না, সিম্পল অবজারভেশন। এম 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 কি কারুর সাথে হরাইজন্টালি একই লেভেলে আছে পি বা কিউ এর মধ্যে? কার সাথে আছে? হ্যাঁ, শ্রেয়া শুনছি তো, একটা মিনিট। কার সাথে আছে হরাইজন্টালি একই লেভেলে? হরাইজন্টালি মানে ইফ আই স্টার্ট মুভিং টুয়ার্ডস দ্য রাইট, হরাইজন্টালি মানে ইফ আই মুভ মাই হ্যান্ড হরাইজন্টালি, এম এম না এক্স, আমি ওটা, ও পি এর সাথে তো ভার্টিক্যালি আছে, হাইট ওয়াইজ পি এর সাথে এক জায়গায় আছে, আর সাইড ওয়াইজ horizontally. If I nah, that is not how horizontal is meant. Let me exactly, মানে আমি যদি এই মোশনটায় যাই, আমি যদি এই মোশনটায় যাই, তাহলে এম কার সাথে এই মোশনটায় গেলে কোঅর্ডিনেট শেয়ার করছে? আচ্ছা, আমি এখানে এঁকে দিই, ধরো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, এখানে 6 হবে না এমটা? মানে বেসিক্যালি কিউ আর এম তারা এক্স অ্যাক্সিসটাকে শেয়ার করবে, because they are at the same level of the x axis when they are moving sidewise. আবার একইভাবে if if you are moving vertically up, if you are moving vertically up, তাহলে m and p would share the same heights, তাহলে m and p would share the y coordinate. এটা তিনজনে বোঝা গেছে? ঠিক আছে, এবার আমি এটাকে জেনারেলাইজ করে লিখি। তাহলে এম এর কোঅর্ডিনেটটা আমি কি লিখতে পারি? এই 6,9 বা এগুলো বাদ দাও, কারণ আমাদের তো আলটিমেটলি প্রুফ করতে হবে, জেনারেলাইজেশন দরকার। তাহলে এম এর কোঅর্ডিনেটটাকে আমি এক্স কোঅর্ডিনেটটাকে x2 হিসাবে লিখতে পারি কিউ এর সাথে অ্যাট পার, এবং হাইট ওয়াইজ ওয়াইটা কি ডিনোট করে? হাইট ডিনোট করে, রাইট? তাহলে ওয়াইটাকে y1 হিসাবে লিখতে পারি। কোনো অসুবিধা? দেখে নাও,
তিনজনে, গার্গিদি, বাসু অ্যান্ড সিরাজ। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে শ্রীরাজ টেল মি সামথিং, এই এম পি এই ডিস্টেন্সটা কত হওয়া উচিত? এম আর পি এর মধ্যে ডিস্টেন্স না, আবার আমি তো জেনারেলাইজ করেছি এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা কি সবাই বুঝতে পারছে? গার্গিদি কিউ এম এর মধ্যে ডিস্টেন্সটা কত হওয়া উচিত? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানই, আর কিছু দেখার নেই। হুম, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হাইটের ডিস্টেন্সটা, ইটস স্ট্রেট আপ না, এখানে তো কোনো হরাইজন্টাল শিফট হচ্ছে না, তো এক্স এর কোনো ডিস্টেন্স থাকবে না, অনলি ডিস্টেন্স ইজ ইন ওয়াই, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। বাসু রাইট, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে এবার এটা কি হয়ে গেল, আই হ্যাভ আ ট্রায়াঙ্গেল ওয়্যার আই নো দ্য বেস, ওয়্যার আই নো দ্য পারপেন্ডিকুলার, তাহলে আমি পাইথাগোরাস থিওরেম দিয়ে হাইপোটেনিউসটা বার করে নিতে পারবো। তাহলে বেসিক্যালি হাইপোটেনিউসটা কি হয়, পি কিউ স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু পি এম স্কোয়ার্ড প্লাস এম কিউ স্কোয়ার্ড, তাহলে পি কিউ স্কোয়ার্ড হয়ে যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার্ড প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার্ড। তাহলে আমি যদি ভালো করে লিখি তাহলে পি কিউ কত হয়ে যাবে, স্কোয়ার রুট আন্ডার x2 minus x1 whole square plus y2 minus y1 whole squared, and this is the distance formula. তাহলে আমার কাছে যদি দুটো পয়েন্ট থাকে p and q with coordinates x1, y1, x2, y2, তো তাদের মধ্যে ডিস্টেন্সটা কতটা, x2 minus x1 whole square plus y2 minus y1 whole square root under of that। একটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, দুটো পয়েন্ট যেরকম আমি নিয়েছিলাম, p কত নিয়েছিলাম 2,5 না, আর q নিয়েছিলাম 6,9, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ফিজিবল ডিস্টেন্স কতটা, pq is equal to root under, প্রথমে x2 minus x1, বড় xটাকে x2 নেব, তাহলে 6 minus 2 whole square plus y2 minus y1 মানে 9 minus 5 whole square, রাইট? তাহলে সেটা কত হয়ে গেল, 6 minus 2 মানে 4 squared প্লাস ঠিকই তো আছে, হ্যাঁ 4 squared, তার মানে বেসিক্যালি কত হয়ে যায়, 16 তাহলে 4 রুট টু মানে রুট আন্ডার 32, ওটা হয়ে যায় বেসিক্যালি রুট আন্ডার 16 ইন্টু 2, 16টা বেরিয়ে আসে 4, তাহলে 4 রুট 2, তাহলে পি কিউ দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 রুট 2 ইউনিটস, কোথাও সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার, যা দেওয়া থাকবে তাই, গেছে বোঝা? তো দিস ইজ বেসিক ডিস্টেন্স ফর্মুলা। আচ্ছা, ডিস্টেন্স ফর্মুলার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইনে যেতে হবে, ইফ আই এম নট ভেরি রং। ডিস্টেন্স ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল পরে করাবো। আচ্ছা, এবারে হচ্ছে সেকশন ফর্মুলা। again আবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, ঠিক আছে, এখানে একটা লাইন মানে পয়েন্ট আছে পি x1, y1, এখানে একটা পয়েন্ট, এটা ভালো করে আঁকি, আছে কিউ x2, y2, pq জয়েন করলাম। এবার আমি বলছি তাদের মধ্যে একটা পয়েন্ট আছে লেটস সে এম, এম এর কোঅর্ডিনেট আমি জানি না, কিন্তু এইটুকু জানি, বা এম নেব না, এম নেব না, এক্স নিচ্ছি, এক্স এর কোঅর্ডিনেটস আমি জানি না, কিন্তু এইটুকু জানি যে এক্স ডিভাইডস পি কিউ ইন রেশিও এম ইস টু এন,
মানে ধরো 1:1 ডিভাইড করে বা 2:3 বা হোয়াট এভার দ্যাট ইজ এম এস টু এন, এম এন এন বিং এনি রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে এরম সিচুয়েশনে x is any arbitrary point which divides the line PQ in ratio m is to n. তাহলে সেই ক্ষেত্রে আমি x এর কোঅর্ডিনেটটা কি করে বার করব? দিস ইজ মাই কনসার্ন। এবার তাহলে কিভাবে বার করা যেতে পারে? কিভাবে কিভাবে বলো দেখি, এনি আইডিয়া? m and n can be any real number, any real number। তিনজনই নিজেদের মতো করে একটু ভাবো, সময় নাও। দরকার হয় রিয়েল পয়েন্টস তৈরি করে ফেলতে পারো নিজেদের মতো। পি এর লেভেলটাকে আমি একটু নামিয়ে দিচ্ছি, ঠিক আছে? নাহলে ব্যাপারটা, আচ্ছা দাঁড়ান পুরোটাই ভালো করে আরেকবার এঁকে দিই, নাহলে ব্যাপারটা একটু ঘিঞ্জি হয়ে যাবে। সে পিটা এরম জায়গায় আছে x1, y1, আর কিউটা এরম জায়গায় আছে x2, y2, আর এমটা এরম মানে এক্সটা এরম কোনো জায়গায় আছে, এটা এম এস টু এন রেশিওতে আছে। তাহলে তুই বলছিস কিউ থেকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অবশ্যই। পি অবধি তো, মানে পি এর লেভেল অবধি। ধরলাম ওয়াই ধরে নিলাম এটাকে। কোনটা? এটা অবশ্যই অ্যাঙ্গেলগুলো সেম। গুড, ভেরি গুড। Basu, any inputs? We can use রাগি দি ফিগারটা এখন অবধি যে কনস্ট্রাকশনটা হয়েছে বোঝা যাচ্ছে, ঠিক তো? আচ্ছা, এবার যেটা বলছে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার সেটা বোঝা যাচ্ছে, মানে আমি পি এক্স ওয়াই অ্যান্ড পি কিউ জেড, দিজ আর সিমিলার ট্রায়াঙ্গেলস, রাইট? এটা সিমিলার হচ্ছে, কিন্তু আমার দরকার এক্স, এক্স এর কোঅর্ডিনেট দরকার।
এবার আমি যদি বলি যে আমি এক্স ওয়াই মানে পি কিউটা বার করব, করতেই পারি। এবার পি কিউ বার করে তারপরে সেটাকে এম এস টু এনে ভাগ করব, মানে দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট, আই ডু নট। এম প্লাস এনে ভাগ করলে, ডিভাইড করলে তো একটা একটা ইউনিট লেন্থ পেয়ে যাচ্ছিস না। বাট এম প্লাস মানে বাই এম প্লাস এন ইন্টু এম করতে হবে সেই ক্ষেত্রে। আচ্ছা, কোঅর্ডিনেট আমি এই মুহূর্তে কিছু, আচ্ছা এক্সকে আমি এক্স থ্রি কমা ওয়াই থ্রি দিয়ে দিলাম, ঠিক আছে, যেটা আমি জানি না, রেডে আছে তো জানি না। আচ্ছা তাহলে আমি এটা বলতে পারি তো যে ওয়াই এরটা কত, ওয়াই এর এক্স কোঅর্ডিনেট কত, এক্স থ্রি, আর ওয়াই কোঅর্ডিনেটটা ওয়াই ওয়ান। জেড এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স টু, এটা ওয়াই ওয়ান। আর ওয়াই জেড এটা ধর একটা কিছু ধরে নিলাম, লেটস সে টি হিসাবে। টি এর এক্স কোঅর্ডিনেটটা কত, আগে দিয়ে বলো তো টি এর এক্স কোঅর্ডিনেট কত হবে। কোনটা বলছো? এক্স এরটা এক্স থ্রি ওয়াই থ্রি, টি এর এক্স কোঅর্ডিনেট কত হবে? না, এক্স কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট কাদের কাদের এক থাকে, যারা যারা ভার্টিক্যালি এক্স টু হবে। আর ওয়াই কোঅর্ডিনেট কত হবে? হ্যাঁ, একই লেভেলে আছে হাইট ওয়াইজ। আচ্ছা, তারপর 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 হুম, না না না, লেন্থটা তো না না না, হবে না তো, ওটার ডিস্টেন্স তো ওটা নয়, আমরা সেটাই তো ডিস্টেন্স ফর্মুলায় পড়লাম। এটা যদি হরাইজন্টাল থাকতো তাহলে ডিস্টেন্সটা ওর মতো। অনেকটা চলে এসছো তোমরা। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কত হয়ে যায়, এক্স ওয়াইটা কত হয়ে যায়, ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, এক্স ওয়াই এর ভার্টিক্যাল হাইটটা। আর পি ওয়াই এর হরাইজন্টাল হাইটটা কত হয়ে যায়, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান। রাইট। তাহলে তাহলে আর একটা কিছু ধরো, এইটা সরি, এই ছোট ট্রায়াঙ্গেলটা ধরা যাক, এক্স কিউ টি, এটাতে ধরা যাক এক্স টিটা কত হয়ে যাবে, এক্স থ্রি মাইনাস এক্স টু, সরি এক্স টু মাইনাস এক্স থ্রি। আর সিমিলারলি এই ভার্টিক্যালটা কিউ টিটা কত হয়ে যাবে, ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি। দেখো এত অবধি বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা এবার আমি ইকুয়াল অ্যাঙ্গেলসগুলোকে আঁকি। এটা তো 90 ডিগ্রি ছিলই, তার সাথে এটা 90 ডিগ্রি, অসুবিধা নেই। এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে গ্রিনগুলো, আর ব্লু দিয়ে তো এঁকে ফেলেছি, ইয়েলো দিয়ে আঁকছি, বোঝা না গেলে বলবে, কালার চেঞ্জ করে দেবো। এটার সাথে এটা ইকুয়াল, রাইট।
ঠিক আছে, তাহলে আমি এবার সাইডের প্রপোর্শনগুলো লিখি। যেটা অ্যাঙ্গেল ইকুয়াল তার অপোজিটের সাইড প্রপোর্শনাল। তাহলে রাইট অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি আছে? এটাতে যদি এম হয় নিচেরটাতে এন হবে, ঠিক বললাম? আচ্ছা, ইকুয়াল টু এইটাতে কি আছে, ধরো এই সবুজ অ্যাঙ্গেলের অপোজিটে কি আছে, y3 মাইনাস y1 ওভার, এখানে সবুজ অ্যাঙ্গেলের অপোজিটে আছে y2 মাইনাস y3, ঠিক? ইয়েলো অ্যাঙ্গেলের অপোজিটে কি আছে নিচেরটাতে, x3 মাইনাস x1 ওভার, ওপরটা ইয়েলো অ্যাঙ্গেলের অপোজিটে কি আছে, x2 মাইনাস x3। দেখো এই প্রপোর্শনালিটিগুলো স্ট্যান্ড করেছে কিনা দেখে নাও সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। কোনো ডাউট থাকলে এখনই ক্ল্যারিফাই করে নাও, এখান থেকেই বিল্ড আপ করতে হবে। ভালো করে দেখে নাও, কোনো অসুবিধা নেই। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, কোনোটাতে কোনো ছোট ডাউট, বড় ডাউট, চালাক ডাউট, বোকা ডাউট, হোয়াট এভার ইট ইজ, প্লিজ আস্ক মি, অল থ্রি অফ ইউ। আমি বললাম যে সেই সেই সাইডগুলোই প্রপোর্শনাল হয় যার অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, রাইট? তো যদি হলুদের সাথে হলুদ ইকুয়াল হয় তবে গিয়ে এক্সটির সাথে পিওয়াই প্রপোর্শনাল হবে, সেটাই বলছিলাম, যেটা আমরা সিমিলারিটিতে দেখেছি বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা, তো যদি ঠিক থেকে থাকে তাহলে এবারে এবারে আমাদের আলটিমেট টার্গেট কি, ওই x3 আর y3? একটা মিনিট, জাস্ট গিভ মি 1 সেকেন্ড প্লিজ। আচ্ছা, আমাকে একটু, আই জাস্ট নিড টু অ্যাটেন্ড দ্য ডোর, সো প্লিজ গিভ মি 2 মিনিটস।
হুম, সরি। সবাই ফেরত চলে এসো। তো এবার আমাদের টার্গেটটা কী ছিল? আর অ্যাকচুয়ালি কী হয়েছে, বাড়িতে এই 7টার পরে আই ডো নট ওই অ্যাটেন্ডেন্ট চলে যায়, তো তো কেউ এসে টেসে গেলে একটু অসুবিধা হয়ে যায় আর কি। মা তো পুরোই বিছানায়। ওই কাইন্ড অফ একই, একটু ওয়াকার সাপোর্টে হালকা হালকা হাঁটছে, ফিজিওথেরাপি চলছে, ইটস গোনা টেক আ লট অফ টাইম আর কি। একটু মোবিলিটি বেটার আগের থেকে সামান্য। যাই হোক, কী বলছিলাম, হ্যাঁ, তো y3 আর x3, y3 মাইনাস y1 বাই y2 মাইনাস y3 আর x3 মাইনাস x1 বাই x2 মাইনাস x3। এবার আমাদের আলটিমেট অবজেক্টিভটা কি? y3 আর x3 এর ভ্যালুটাকে বার করা। তো আমরা ইন্ডিভিজুয়ালি একবার এটাকে নেব আর একবার এটাকে নেব, মানে mn এর সাথে একবার y এর রিলেশনশিপটা, mn এর সাথে একবার x এর রিলেশনশিপটা দিয়ে আমরা চেষ্টা করব কিছু তৈরি করতে পারি কিনা, দেখা যাক। তাহলে m ওভার n is equal to y3 minus y1 over y2 minus y3, ক্রস মাল্টিপ্লাই যদি করি, m times of y2 minus y3 equal to n times of y3 minus y1। আচ্ছা, তাহলে my2 minus my3 equals to ny3 minus ny1। তাহলে এবার y3 যুক্ত টার্মগুলোকে আমি একদিকে করব, বাকিটাকে আমি আরেক দিকে করব, কেমন? তাহলে কি করে ফেলছি, my2 plus ny1 equals to ny3 plus my3। এই থ্রিটাকে আমি এরকম জ্যোতিষীদের মতো লিখছি কেন? তাহলে এবার ডান দিক থেকে যদি আমি y3টাকে কমন নিই, তাহলে আইল বি লেফট উইথ m প্লাস n, এবং বাদিকে আমি তো পেয়ে গেছি যা পাওয়ার my2 প্লাস ny1। তাহলে y3 কত দাঁড়িয়ে যাচ্ছে, m টাইমস অফ y2 প্লাস n টাইমস অফ y1, this entire thing over m plus n। খুব সিমেট্রিক একটা জিনিস x এ আছে, শুধু y এর জায়গায় x লেখা, আমি আর আলাদা করে লিখছি না সেই ক্ষেত্রে। দেখো, জাস্ট y3 মাইনাস y1 x3 মাইনাস x1 y2 মাইনাস y3 x2 মাইনাস x3, একই জিনিস পাবো আমি। তাহলে x3টা আমি কি পেয়ে যাচ্ছি, m x2 প্লাস n x1 ওভার m প্লাস n। হেভি খারাপ লাগছে দেখতে, এটা আমি প্রুফটা দিলাম বোঝার জন্য, সিম্পলিফাই করে বলে দেবো যে চোখে দেখে কিভাবে কাজটা করতে হয়, ঠিক আছে? আগে এত অবধি অবজার্ভ করে নাও সবাই, টেল মি ইফ ইউ পিপল আর ফাইন, তারপরে হুম হুম m is to n দেওয়া থাকবে, তাহলে mটা হয়ে যাবে নিউমারেটর, nটা ডিনোমিনেটর, ওরম ভাবে। মানে যদি বলে 2:3, তাহলে mটা 2 nটা 3। যদি এরম ভাবে লেখা থাকে 2/3, ঠিক আছে, তাহলে এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। যদি লেখা থাকে শুধু 5, তাহলে এটা 5 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। 5 মানে কত, 5/1 কি না, ওরম ভাবে বুদ্ধি খাটিয়ে। না, রেশিওটা না, মানে ওই ভ্যালুটা লিখছি, m এর ভ্যালু আর n এর ভ্যালুটা লিখছি, মানে রেশিওতে m আর n এর ভ্যালু যেটা ইন্ডিভিজুয়ালি আছে সেটা লিখছি। হয়েছে এটা চকচকে, সবাস। এবারে একটু সিম্পলিফাই করে দিই।
তাহলে পি আছে x1, y1, কিউ আছে x2, y2, মাঝখানে একটা পয়েন্ট আছে এক্স, বা ঠিক আছে না এক্স নেব না, গন্ডগোল, কি নেব পয়েন্টটাকে, আর নিলাম। আর এর কোঅর্ডিনেটটা আমরা জেনারেল বলে, ওটা আমরা বার করব আননোন বলে, ওটাকে আমি এক্স কমা ওয়াই লিখি। এখানে একটা কনভেনশনের কথা বলে দিই, মারাত্মক কনফিউশন হয়, এখন বললে কনফিউশন হবে, রাগও হবে। যখন আমি x1, y1, x2, y2 লিখছি, এগুলো ভেরিয়েবল, কিন্তু আমাকে নিজেকে বোঝাতে হবে এগুলো হচ্ছে এমন ভেরিয়েবল যেগুলোর ভ্যালু আমি জানি। আর যখন শুধু এক্স ওয়াই লিখছি, তখন এগুলো এমন ভেরিয়েবল যেটার ভ্যালু আমি জানি না। খারাপ লাগলো না শুনতে? কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ। ঠিক আছে, তো কোঅর্ডিনেট জিওমেট্রিতে এগুলো কিছু কনসিডারেশনস, কিছু মানে কনভেনশন, এগুলো ভীষণ কনফিউশন হয়। ঠিক আছে, করতে করতে আস্তে আস্তে জিনিসটা অ্যাবজর্ব হবে, একটা অ্যাকসেপ্টেন্স চলে আসবে জিনিসটার প্রতি, বুঝবে না কোনো দিনই কেন এরকম, জাস্ট একটা অ্যাকসেপ্টেন্স চলে আসবে। ঠিক আছে, তো বেসিক্যালি x1, y1, x2, y2 লিখছি মানে আমি এই ভেরিয়েবলগুলোর ভ্যালু জানি, এক্স ওয়াই লিখছি মানে সেটার ভ্যালু আমি জানি না, সেটা আমায় বার করতে হবে, বা দ্যাট ইজ দি আননোন। ঠিক আছে, তাহলে এটা যদি m:n রেশিওতে ডিভাইডেড থাকে, তাহলে কি করব, যখন আমি x এর ভ্যালু বার করতে চাইব, কেমন, তখন যেদিকে m আছে তার উল্টো দিকের x কোঅর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই করব। তাহলে mx2, মাঝে মাঝে ফেসবুকে নোটিফিকেশন আছে দিস পারসন হাইলাইটেড আ কমেন্ট ফর ইউ টু চেক, মানে কেন এত লোকজন ইম্পর্টেন্ট ফিল করে নিজেদের ওপিনিয়নগুলোকে? তাহলে লেফট সাইডের সাথে ডান দিকের মানে অল্টারনেট, যেদিকের যে রেশিওটা আছে, রেশিওর ভ্যালুটা আছে, এমটা যেদিকে আছে তার উল্টো দিকের এক্স কোঅর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই করব। সিমিলারলি এনটা যেদিকে আছে তার উল্টো দিকের এক্স কোঅর্ডিনেটটার সাথে ওয়াই কোঅর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এক্স কোঅর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই করব। তাহলে এন এক্স ওয়ান দুটোকে অ্যাড করলাম, নিচে এম প্লাস এন। সিমিলারলি ওয়াই যেটা আমি জানি না কি হবে, যেদিকের রেশিও তার উল্টো দিকের ওয়াই কোঅর্ডিনেট, প্লাস আবার উল্টো দিকের রেশিও অ্যান্ড অল্টারনেট সাইডের ওয়াই কোঅর্ডিনেট ওভার সাম অফ দ্য রেশিও। বোঝা গেছে? এই ব্যাপারটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় ওয়েটেড অ্যাভারেজ বলে, কিছুটা পরে পড়ব। মানে এটা খানিকটা ওরকম বলার কথা যে পি কিউ দুটো পয়েন্ট আছে, একদিকে এম ওজন দিলাম, একদিকে এন ওজন দিলাম, তাহলে ফালক্রামটা কোথায় রাখলে পি আর কিউ পুরো ব্যালেন্স হয়ে যাবে। জিনিসটা কিন্তু সমান। ফিজিক্সে যখন আমরা পড়েছিলাম ছোটোবেলায় ক্লাস 9-10-এ, ওই ফোর্স আর্মার কী সব ছিল না, হ্যাঁ লোড আর্মার, এফার্ট আর্ম, হ্যাঁ ওই সব জিনিসপত্র যেরকম ছিল, ইটস দ্য সেম থিং। ঠিক আছে, বেসিক্যালি আরটা হচ্ছে ফালক্রামটা কোথায় দিলে এই এম ওজন আর এন ওজনটা ব্যালেন্স হবে। কেমন? এইভাবে মনে রাখবে আর এইভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস আর এটা হচ্ছে ব্যাকএন্ড। আচ্ছা, তাহলে ডিস্টেন্স ফর্মুলা বললাম, সেকশন ফর্মুলা বললাম, প্রচুর বলে দিয়েছি, আর কি বলবো দেখি খুঁজি। আচ্ছা, সেকশন ফর্মুলার আর একটা জিনিস আছে যেটা আমার নিজেরও খুব খারাপ লাগে, সেটা হচ্ছে এটা তো ইন্টারনালি ডিভাইড করছে একটা পয়েন্ট, এই কনসেপ্টটা আমি বুঝি না প্রথমত। ঠিক আছে, তাও আই অ্যাম সাপোজ টু বিহেভ লাইক এ প্রফেশনাল টিচার, তাই জন্য আমি পড়াবো এটা। একটা মিনিট, হ্যালো, কি বলছো? রেখে দাও, আমি ক্লাসে আছি, আমি সকালে দেখে নেবো। হ্যাঁ, আচ্ছা,
এইবারে যেটা বলছে সেটা হচ্ছে দেখো এই যখন আমি বলছি একটা পয়েন্ট আছে, সে একটা লাইনকে ইন্টারসেক্ট করেছে, বলতে খুব ভালো লাগছে, দেখতেও পাচ্ছি সুন্দর লাগছে, কিন্তু এবার আমি যে কথাটা বলবো সেটা একটু অদ্ভুত ধরনের। সেটা হচ্ছে একটা পয়েন্ট আছে যে একটা লাইনকে এক্সটার্নালি ইন্টারসেক্ট করেছে। মানে এরম একটা লাইন আছে পি কিউ, এবং একটা র্যান্ডম পয়েন্ট আছে এম, যে কিনা বাইরে বসে আছে, কিন্তু আমাকে মেনে নিতে হবে যে সে বাইরে বসে এই লাইনটাকে এক্সটার্নালি ইন্টারসেক্ট করছে। This is what I'll repeat again. Nothing is going to change about it. এতক্ষণ আমরা দেখেছি পি কিউর মধ্যে একটা পয়েন্ট ছিল আর, যে ওটাকে ইন্টারনালি ইন্টারসেক্ট করছিল। প্রথমত তো ইন্টারসেক্ট কথাটা আমি যদি ফিজিক্যালি ভাবি তাহলে সেটা ইন্টারনালি হওয়ার কথা, মানে সেটার আর ইন্টারনাল এক্সটার্নাল থাকা উচিত নয়, কিন্তু আছে। ঠিক আছে, এবার বলছে আমি এই ভেতরের কনভিনিয়েন্ট পয়েন্ট আর নিয়ে কথা বলছি না, আমি নিজের একটা ইনকনভিনিয়েন্স তৈরি করেছি, যেটা কি আমি একটা পয়েন্টকে বাইরে রেখে দিয়েছি এম বলে, এবং বলছি যে ধরো এই এম পয়েন্টটা হাইপোথেটিক্যালি পি কিউকে ইন্টারসেক্ট করছে, কিন্তু এবার এক্সটার্নালি করছে। দ্যাট বেসিক্যালি মিনস যে যদি পি থেকে, দাঁড়া আমার ডিজিটাল পেনে আবার কালি শেষ হয়ে গেছে, এক মিনিট। ইট ডাজন্ট ওয়ার্ক। হ্যাঁ, এটা বেসিক্যালি যেটা বলতে চায় সেটা হচ্ছে পি এম এর রেশিও বাই কিউ এম এর রেশিও। You will have to hear this over and over again when you see the recordings. ঠিক আছে, পি এম, পি এম এর রেশিও বাই কিউ এম এর রেশিও, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারসেকশন। ঠিক আছে, হ্যাঁ কিছু অ্যাপ্লিকেশন আছে কিন্তু সেটা ফিজিক্সের ক্ষেত্রে। মানে দেখো ক্যাট দিতে লাগবে, তারপর চাকরি করতে লাগবে না। আর ইউ আর বিং ট্রেন্ড টু ডু থিংস ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু, সিম্পল, দ্যাট ইজ এমবিএ না। And do it in a good way, even if you don't find any sense in the matter. And if in বাইরে পয়েন্ট, বাইরে পয়েন্টটা এক্সটার্নালি ইন্টারসেক্ট করে, এবার আমি খুব অনেস্টলি বলছি, দেখ এখানে বিজ্ঞ সেজে লাভ নেই, এটা আমি শুনেছি ফিজিক্সে বেশ কিছু ক্ষেত্রে এটার প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কী রয়েছে, কেন রয়েছে, ম্যাথামেটিক্যালি অ্যাজ পিওর ম্যাথামেটিক্স এটা সেই অর্থে কোনো সিগনিফিকেন্স আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। ঠিক আছে, হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়, মানে একটা ফিগার, মানে কমপ্লেক্স জিওমেট্রিক ফিগার যখন আমরা আঁকার চেষ্টা করি, মানে এরমভাবে ভাবতে পারিস জিনিসটাকে, যে পি কিউতে দুটো তুই পিন অ্যাটাচ করেছিস, ঠিক আছে, এবং তার মধ্যে না একটা রাবার ব্যান্ড বেঁধেছিস। এবার রাবার ব্যান্ডটাকে তুই স্ট্রেচ কর একটা সাইডে এম, একটা পেন্সিল দিয়ে রাবার ব্যান্ডটাকে স্ট্রেচ করলি, এবার যদি তুই ওই স্ট্রেচটা করে একটা কিছু ইক্লিপ্টিক্যাল ফিগার আঁকতে চাস, সেই ক্ষেত্রে দিস এক্সটার্নাল ইন্টারসেকশন, হ্যাঁ হ্যাঁ, তো ওই এই এক্লিপ্টিক একটা পাথ দেয় এক্সটার্নাল ইন্টারসেকশন। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু যদি ইন্টারপ্রেট কেউ না করতে পারো তাতে কোনো অসুবিধা নেই, মানে দিস ইজ নট সামথিং দ্যাট ইউ উড নিড। শুনতে ভালো লাগলে শোনো, না শুনতে ভালো লাগলে মিউট করে দিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমাদেরকে এটা পড়ে ফেলতে হবে। তো এক্সটার্নাল ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হয়, যে আমি যদি বলি যে পি, আচ্ছা এটাকে আবারও আমি পি আর দিয়ে দিই, নাহলে কিছু সমস্যা তৈরি হবে। ঠিক আছে, পি এর কোঅর্ডিনেট আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা আমি একটু মেকানিক্যালি পড়িয়ে বেরিয়ে যাচ্ছি। এটা আছে এক্স টু কমা ওয়াই টু, আর আরটা আছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, এবার আমি যদি বলি যে পি আর এর রেশিওটা এম আর পি কিউর রেশিওটা এন, ঠিক আছে, ছোট দিকটা যেটা আছে মানে উইচ ইজ নিয়ারার টু আর,
সেটার সাথে আর এর রেশিও n, আর যেটা ফার্দার অ্যাওয়ে ফ্রম আর সেটার রেশিওটা হচ্ছে n। ঠিক আছে? তাহলে এদের মানে এক্স ওয়াইটা কী হবে এই ক্ষেত্রে? এক্সটা হয়ে যাবে ওই একই যা লিখেছিলাম তাই, m টাইমস অফ এক্স টু n টাইমস অফ এক্স ওয়ান, শুধু মাইনাস, আর নিচেও মাইনাস। আর y এর ক্ষেত্রেও একই বিষয়, m টাইমস অফ এক্স টু n টাইমস আর y m টাইমস অফ y টু n টাইমস অফ y1, নিচে m আর n, ওপরে মানে আগেরটার ক্ষেত্রে ইন্টারনালি সব পজিটিভ ছিল, এক্সটার্নালি করলে নেগেটিভ হবে। প্রুফটা আবারও ওইখান থেকে বার করার চেষ্টা করতে পারো, ওই ট্রায়াঙ্গেল এঁকে এঁকে। হ্যাঁ, এরম ভাবে ভাবতে পারিস। অ্যাকচুয়ালি আমি এইটার প্রুফটা এরম ভাবে দিতে পারি তোমাদেরকে, যে কিউটা এখানে যদি আমি মিড পয়েন্ট হিসেবে ধরে নিই, মানে মিড পয়েন্ট না, মানে ইন্টারনাল ইন্টারসেকশন হিসেবে ধরে নিই, তাহলে এবারে এম ইস টু এন রেশিওতে ডিভাইড না করে এম মাইনাস এন আর এন রেশিওতে ডিভাইড করছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমি সেম জিনিসটা করি, মানে আমি যদি গার্গি দি, আর ইউ রেডি ফর দিস? এক মিনিট সিরাজ, হ্যাঁ গার্গি দি, আর ইউ রেডি ফর দিস? আমি একটা প্রুফ দেবো ছুড়ে। হ্যাঁ, আমি করে দিচ্ছি, ওটাই বলছি, প্রুফটা আমি ছুড়বো তাহলে, ইফ ইউ আর মেন্টালি প্রিপেয়ার ফর ইট। ঠিক আছে, শ্রেয়াজ, বাসু। আচ্ছা, তাহলে লেট মি স্টার্ট। বাসু প্লিজ ডোন্ট বি সো কোয়েট, মানে হ্যাঁ, তাহলে না একটুখানি ভালো করে আঁকি। বেসিক ব্যাপারটা হচ্ছে এখানে পি ছিল, এখানে কিউ ছিল, আগে যা ছিল তাই ছিল। পিটা ছিল এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, কিউটা ছিল এক্স টু কমা ওয়াই টু, তাই তো? এবারে কি করেছে এরা? একটা স্লাইট পাকামো করেছে, করে আমাদেরকে বলেছে যে আগে ইন্টারসেকশনটা ইন্টারনালি হচ্ছিল, এবারে আমরা তোমাদেরকে সেটা করতে দিচ্ছি না, আমি পয়েন্ট অফ ইন্টারসেকশন আরটাকে বাইরে ছুড়ে ফেলেছি। ঠিক আছে? এবং সে আর এর কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই। এবার তুমি ভেবে দেখো যে তুমি কিভাবে করবে জিনিসটা। তার সাথে আমাকে কি ইনফরমেশন দেওয়া হয়েছে? যে পি আর এর রেশিওটা হচ্ছে এম, মানে পি আরটা যদি এম হয় আর কিউ আরটা যদি এন হয়। আসো একটু হেসে কথা বল, ভয় লাগছে তোকে দেখে। ঠিক আছে, তাহলে পি আরটা যদি এম হয়, একটা অত্যন্ত বোরিং সাবজেক্টকে গম্ভীরভাবে পড়লে ভীষণ খারাপ লাগবে, এমনি খারাপ লাগছে, আই নো। ঠিক আছে, ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, এটা একটা লেট রিয়েলাইজেশন হয় মানুষের, কিন্তু কিছু করার থাকে না। ততদিনে মানুষ ক্যাটে পৌঁছে যায়, ক্যাটে পৌঁছে যায়, বা এসবিআই পিও অবধি পৌঁছে যায়। রেজাল্টের সময় রেজাল্ট অনুযায়ী টাকা দেওয়া উচিত হাতে, সিম্পল অ্যাজ দ্যাট। এভরিবডি ইজ গোয়িং টু স্টাডি ওয়েল। ঠিক আছে? স্কুল থেকে যদি মাস মাইনে দেওয়া শুরু করে যে ক্লাস টেস্টে এত পেলে এত টাকা পাবে, তুমি দেখে নেবে একাডেমিক স্ট্যান্ডার্ড কোথায় চলে যায় সেই দেশের। ঠিক আছে, যাই হোক, এবারে কি বলছে? আর পয়েন্টটা বাইরে আছে, পি আর এর লেন্থটা যদি এম হয়, কিউ আর এর লেন্থটা এন, এটাকে আমি এক্সটার্নাল ইন্টারসেকশন বলছি। এবার দে ওয়ান্ট টু মেক মাই লাইফ ডিফিকাল্ট, বাট আই হ্যাভ দ্য কন্ট্রোল ইন মাই হ্যান্ড। আমি জিনিসটাকে একটা নন সিচুয়েশনে ফেলার চেষ্টা করছি, আমি নিজেকে ঘাটতে দেব না। আমি কি ভাবলাম যে আচ্ছা
পি কিউ কে আর ইন্টারসেক্ট করছে এরম ভাবে না ভেবে, নিজের লাইফটাকে ডিফিকাল্ট না করে পি আর কে কিউ ইন্টারসেক্ট করছে সেটা ভাবি না, রাইট? ডু ইউ পিপল অ্যাগ্রি? এই রাবার ব্যান্ড থিওরি না, মানে দের ইজ নো থিওরি লাইক দ্যাট। হ্যাঁ, তাহলে আমি এবার কীভাবে বলছি, নিজেকে বোঝাচ্ছি যে পি কিউকে আর ইন্টারসেক্ট করছে আমার জানার দরকার নেই, আমি কি জানবো? পি আর কে কিউ ইন্টারসেক্ট করছে। তাহলে কিউ আর ছিল এন, পি আর ছিল এম, তাহলে পি কিউটা কত হয়ে যায়? এম মাইনাস এন লিখতে পারি তো? আমার তো কোনো আপত্তি হওয়ার কথা কি সেটা লিখতে, ঠিক তো? বোঝা যায়? তাহলে এবারে কি হচ্ছে, কিউটা মাঝখানে বসে আছে, ইটস ডিভাইডিং পি আর ইন রেশিও এম মাইনাস এন ইস টু এন, এম ইস টু এন এ না করে এম মাইনাস এন ইস টু এন। গার্গিদি বুঝলে এম মাইনাস এন কোথা থেকে এসছে? ঠিক আছে, তাহলে এবার আমি আমার জানাশোনা যে ফর্মুলাটা আছে, আগেরটা কি ছিল, মাঝখানের পয়েন্টটা আননোন ছিল, তো কিউ আননোন, তাহলে এক্স টু কত হয়ে যাবে? এম মাইনাস এন ইন্টু অল্টারনেট, সো এম মাইনাস এন ইন্টু অল্টারনেটে কি আছে? এক্স আছে, প্লাস এন ইন্টু অল্টারনেট, এন এর সাথে অল্টারনেট কি আছে? এক্স ওয়ান আছে, ওভার দুটোর সামেশন, তাই তো? সামেশন কি কি আছে? এম মাইনাস এন প্লাস এন, কোনো আপত্তি? তার মানে বেসিক্যালি এক্স টু কত হয়ে গেল? এম মাইনাস এন টাইমস অফ এক্স প্লাস এন টাইমস অফ এক্স ওয়ান ওভার এম, ঠিক আছে? সিমিলারলি ওয়াই টু যেটা আমার মাঝখানে আছে, ওয়াই টুকে আমি কী হিসাবে ভাবতে পারি? এম মাইনাস এন টাইমস অল্টারনেট, তাহলে এম মাইনাস এন টাইমস অফ ওয়াই প্লাস এন টাইমস অফ অল্টারনেট মানে এন টাইমস অফ ওয়াই ওয়ান ওভার এম মাইনাস এন প্লাস এন, সাম অফ রেশিওস। তার মানে ওয়াই টুটা কত হয়ে যায়? এম মাইনাস এন টাইমস অফ ওয়াই প্লাস এন টাইমস অফ ওয়াই ওয়ান ওভার এম। এত অবধি প্লিজ ভালো করে দেখে নাও বুঝেছো কি না সব কিছু, ইভেন দ্য স্মলেস্ট ডাউট ব্রিং ইট আপ টু মি। সবার ক্লিয়ার? ঠিক আছে, কিন্তু আমার কি টার্গেট কোঅর্ডিনেট এক্স টু কমা ওয়াই টু নয় তো? এক্স টু কমা ওয়াই টু তো আমি জানি অলরেডি, আমার টার্গেট কোনটা? এক্স কমা ওয়াইটা, রাইট? তাহলে এখান থেকে আমি যদি এক্সকে সাবজেক্ট করতে চাই তাহলে আমি কি করতে পারি? এমটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে কত দাঁড়ায়? এম এক্স টু ইকুয়াল টু এম মাইনাস এন এক্স ওয়ান, এই সরি এক্স প্লাস এন এক্স ওয়ান, জাস্ট এমটাকে মাল্টিপ্লাই করলাম অন্যদিকে নিয়ে গিয়ে। তাহলে এন এক্স ওয়ানটাকে ওদিকে যদি নিয়ে যাই তাহলে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান ইকুয়াল টু এম মাইনাস এন টাইমস অফ এক্স। তাহলে আমি বলতে পারি এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান ওভার এম মাইনাস এন ইকুয়াল টু এক্স। তাহলে এক্সটা কত চলে এলো? এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান ওভার এম মাইনাস এন। ওয়াই এর সিচুয়েশনটাও ভীষণ সিমেট্রিক, তাহলে ওয়াই কত চলে আসবে? এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান ওভার এম মাইনাস এন। রুম কি দেখে নাও। কোনো প্রভি তোমাকে কথা করতে বলবে না। না দেখো, প্রুফটা নিজে বুঝে রাখলে তাহলে, হ্যাঁ তাহলে মানে ওখানে গিয়ে মনে হবে না হোয়াট দ্য হেল কোথা থেকে এলো, ঠিক আছে? ওই প্রুফ উইল ওয়ার্ক অ্যাজ ইউর শক অ্যাবজর্বেন্ট, আর কিছু না। হ্যাঁ, হুম,
জানলে আর পড়াবে কোথা থেকে? আমার একটা টিচার ছিল ম্যাথসে, ঠিক আছে, স্কুলে। তাকে জিজ্ঞেস করেছিলাম যেটা কেন আপনারা যেটা বলছেন সেটা তো ঠিক মনে হচ্ছে না। সে আমার গার্ডিয়ান কল করে মাকে বলেছিল হি ইজ ভেরি টকেটিভ অ্যান্ড ডিসওবিডিয়েন্ট। হেভি মার খেয়েছিলাম বাড়িতে। তো আরে তাও তো খাতায় করে দিচ্ছে। দিস টিচার আই এম স্পিকিং অ্যাবাউট ironically had the surname Mohalanovish, ঠিক আছে, মানে পিসি মহালানবিশ বিং দ্য গ্রেটেস্ট অফ স্ট্যাটিস্টিশিয়ানস ইন্ডিয়া হ্যাজ এভার হ্যাড, সে খাতায় অঙ্ক করতো না, সে অঙ্কটা নিয়ে যেত, নিয়ে গিয়ে পরের দিন হাতে উত্তর লিখে এনে তারপরে খাতায় করতো। হ্যাঁ, তো ঠিক আছে। আমাকে রিক্রুট করা উচিত বল আইসিসি স্কুলে। থ্যাংক ইউ ফর দ্য ভাও। আচ্ছা, তাহলে এটা গেল এক্সটার্নাল ইন্টারসেকশন। এবার দেখো আমি যাই পড়াচ্ছি তোমাদের সেটার সাথে সাথে একটা যে জিনিসটা বলে দেবো সেটা হচ্ছে প্রুফ তো তুমি নিজের বোঝার জন্য ঠিক আছে, কিন্তু পরীক্ষায় করার জন্য তো তুমি প্রুফ করতে বসবে না। সেই ক্ষেত্রে ইউ শুড হ্যাভ সাম মেথডোলজি ফর ইয়োর সেলফ টু রিমেম্বার যে কিভাবে হচ্ছে। তাহলে ইন্টারনাল ইন্টারসেকশনের জন্য আমি যেরকম বললাম যে অল্টারনেট সাইডের সাথে মাল্টিপ্লাই করছি, অ্যাড করছি, নিচে সাম অফ রেশিও। এক্সটার্নাল হলে কি হয়ে যাচ্ছে, ঠিক যেটা ইন্টারনাল ছিল সেখানে যেখানে যেখানে পজিটিভ সাইন রয়েছে সেখানে সেখানে নেগেটিভ সাইন্স বসে যাবে। বোঝা গেছে? শুধু একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে এনটা যেখানে নিচ্ছি, এন যেখানে নিচ্ছি সেটা যেন আমার ওই এক্সটার্নাল ইন্টারসেকশনের কাছে হয় ওই পয়েন্টটা, বা দ্য আদার ওয়ে রাউন্ড ইজ সবসময় খেয়াল রাখবে নিচে যে এম মাইনাস এন আসছে এটা যেন পজিটিভ হয়, ব্যাস, তাহলে কাজ চলে যাবে। হ্যাঁ, এম মাইনাস এনটা যেন পজিটিভ আসে, এমনভাবে আমি এম আর এনকে ধরবো যাতে এম আর এম মাইনাস, মানে আমার যদি থাকে 2:3, তাহলে কিন্তু আমি এটাকে এম ধরবো এটাকে এন ধরবো যখন আমি এক্সটার্নাল করছি। ইন্টারনালে তো ম্যাটার করছে না কারণ অ্যাড করছি, ইন্টারনালি ডাজেন্ট মানে পেয়ার ড্যাম যে কোনটা কি ধরছি, বাট এক্সটার্নালের ক্ষেত্রে আমি সবসময় এমনভাবে ধরবো নেসেসারিলি। কারণ দেখো যে পয়েন্টটা বাইরের দিকে থাকবে তার থেকে বেশি দূরে আছে এক্সটার্নাল ইন্টারসেকশন, এটা তো হতে পারে না। মানে আর ক্যান নট বি ফার্দার অ্যাওয়ে ফ্রম কিউ অ্যাজ কম্পেয়ার টু পি, ঠিক বলছি? তো ওইটাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য যে ওখানে যাতে আমার অল্টারনেট কোনো সাইনের প্রবলেম না হয়ে যায়, নিজেকে প্রোটেক্ট করার জন্য কী করে রাখবো, আমি যেরমভাবে করছি কিন্তু আমি এম আর এন ডিসাইড করার আগে সবসময় দেখে নেবো যে কোন এম মাইনাস এনটা করলে, ধরো আছে 4:5 বা 4:6, তাহলে সেইটাকেই আমি এম ধরবো যেই ক্ষেত্রে এম মাইনাস এন পজিটিভ আছে, তাহলে আমি বড়োটাকে এম ধরবো ছোটোটাকে এন ধরবো সবসময়, দিয়ে তারপর আমার জিনিসটাকে সাজিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে যেরকমভাবে বাকিটা করার করবো। গেছে বোঝা? শিওর? ঠিক আছে, তাহলে এটা গেল ইন্টারনাল ইন্টারসেকশন, এক্সটার্নাল ইন্টারসেকশন। একটু হেভি অন থিওরি ক্লাস হচ্ছে, অসুবিধা হচ্ছে কি খুব একটা? মানে যদি ইফ ইউ পিপল উড নিড 2-3 minutes অফ ব্রেক তাহলে নিতে পারো, মানে টু হেল্প ইউর সেলফ অ্যাবজর্ভ ইন হোয়াট এভার অ্যাবজর্বিং ওয়েজ ইউ হ্যাভ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শ্রেয়াজ, you can push fluids into your brain. আচ্ছা গুড। ট্রান্সলেশন আজকে করাবো না, গালাগালি দিবি, ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ
আজকে ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন করাবো। Hey Basu, is this class being helpful to you, or are you like already in terms with everything that is being said over here, including the proof? Hmm. So just say it is helping you. Full stop. हाँ. কতক্ষণ বাকি আছে? হুম। আমি পড়াচ্ছি, আমারই লম্বা লাগছে ক্লাসটা আজকে। such pathetic situations. না না, পরের দিন প্র্যাকটিস করবো, তো পরের দিন এত ঝামেলা হবে না। প্র্যাকটিস ডেজ আর গুড ফর মি না, কি করে মিউট করে বসে থাকবো, ফোন ঘাটবো, তোরা প্র্যাকটিস করবি। হ্যাঁ হ্যাঁ। একটু ফিডব্যাক লিখে দিস ভাই আমার নাম। সে কবে বলেছিলাম তোমাদেরকে? হোয়াটস হোয়াটসঅ্যাপ 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 ইজ গুড ইনাফ, মানে আমার তো ফর্মাল প্ল্যাটফর্ম কিছু নেই। আচ্ছা, তাহলে দাঁড়াও একটা মিনিট, লেট মি গেট মাই সেলফ টুগেদার। কোঅর্ডিনেট ইন্ট্রোডাকশনে কিছু বাকি রাখিনি, সেকশন ফর্মুলায় কিছু বাকি রাখিনি, ডিস্টেন্স ফর্মুলায় কিছু বাকি রাখিনি। গার্গি দি, এগুলো সব আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবে পেয়ে যাবে তুমি ইয়েতে, এম এল আগারওয়ালে। এই সিরাজ, তুই এম এল আগারওয়াল তোর ক্লাস টেনেরটা থাকলে একটুখানি দেখে নে না, জোগাড় করে নে না, তোরও সুবিধা হবে। মানে এই যা যা পড়াচ্ছি না, এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ আছে, খুব সুন্দরভাবে এক্সারসাইজ, এক্সাম্পলস, চ্যাপ্টার রিভিউ, সব রকম কিছু দেওয়া আছে। মানে ওখান থেকে যদি তুই করে নিতে পারিস একবার এক্সারসাইজগুলো ধরে ধরে, ইটস গোইং টু বি ভেরি ভেরি কম্প্রিহেন্সিভ। হ্যাঁ, মানে ক্যাটের মতো হবে না। যেরকম আর কি তোমাকে একটা কথা আজকে আমার বলার ছিল, সেটা হচ্ছে ওই যে তুমি একটা ক্ষেত্রে দেখলে যে ডু নট ইউজ ট্রিগোনোমেট্রিক টেবিল, ঠিক আছে, প্র্যাকটিস করছো, ওদেরকে মানে যা বলছে সেটা শুনছো, ঠিক আছে, বাট এটাও মনে রাখবে, মানে আই এম নট ডিসকারেজিং হোয়াট ইউ আর ডুইং হোয়াট ইজ কারেক্ট টু বি ডান, কিন্তু যেহেতু তুমি ক্যাটের অ্যাসপিরেন্ট এবং তোমার উপর কোনো লিমিটেশন নেই, ইউ আর ফ্রি টু ইউজ দি ক্যালকুলেটর, ইউ আর ফ্রি টু ইউজ দ্য রিসোর্সেস হোয়াট এভার উড বি অ্যাভেলেবল টু ইউ ইন দি এক্সামিনেশন। তো সুতরাং তুমি যদি মনে করো যে না আমি এই অঙ্কটা ওরমভাবে সলভ করবো, তাহলে অ্যাবসলিউটলি করতে পারো, ঠিক আছে। কারণ টার্গেটটা তো আমার, হ্যাঁ, টার্গেটটা তো টার্গেটটা তো ওরকম না এসএসসির মতো যে টিচার মানে ওই এটা লিখেছো কিনা সেই অনুযায়ী এক মার্ক এক মার্ক করে দিতে দিতে যাবে। তো ইউ জাস্ট নিড টু গেট টু দি আনসার ইন হোয়াট এভার ফেয়ার ওয়ে ইট ইউ ক্যান, রাইট, ওরম পে করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবি। আরে আমি তো ভাই তোকে মানে বলবো, 200-300 টাকা দাম হয়, কিনে নেব ওইটা, হার্ড কপি রাখ, টিক করতে করতে এগোবি, সুন্দর প্র্যাকটিস হবে। মানে আমি জানি না তোরা পিডিএফে কতটা কমফোর্টেবল, আমি তো কমফোর্টেবল নয় বইয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট, প্র্যাকটিস বুকে যদি কমফোর্টেবল হোস আই হ্যাভ গট নো প্রবলেম, কিন্তু মেক শিওর ইউ আর ডুইং অল অফ ইট। আচ্ছা, এটা গেল। এবারে পড়াবো ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, যেটা কোঅর্ডিনেট জিওমেট্রির নেক্সট পার্ট। আগে ইফ ইউ ফলো, দেখো ওখানে দেখো কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে প্রথমে রয়েছে ডিস্টেন্স আর সেকশন ফর্মুলা, তারপরে রয়েছে ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন বইটার মধ্যে। আর একটা বই আছে যেটা হচ্ছে খুব কম্পিটিটিভ এক্সাম স্পেসিফিক, হুইচ ইজ আর এস আগরওয়াল। যারা ক্যাট দেয়, যারা ব্যাংক পিওর এক্সাম দেয়, বা যে কোনো গভর্নমেন্ট এক্সাম যেখানে সিস্যাট জাতীয় পরীক্ষা রয়েছে, কম্প্রিহেন্সিভ স্কিল অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে, সেখানে তারা প্রত্যেকে এই বইটা মোরাললেস ফলো করে। কিন্তু তোমরা চাইলে করতে পারো, বাট মাই সাজেশন উড বি শুধু প্র্যাকটিসের জন্য ফলো করো, থিওরিটা ফলো করো না। আর এস ওয়েল ইজ আগারওয়াল ইজ এ ভেরি পপুলার বুক, আমি ডাইরেক্টলি অপোজ করবো না বিকজ আই এম অন রেকর্ড, ঠিক আছে।
বাট ওই বেছে বেছে ওখানে প্রচুর ট্রিক্স, প্রচুর শর্টকাট, ডিভাইডেড বাই 19 করলে সব কটা 1/19 ভ্যালু, 2/19 ভ্যালু, 3/19 ভ্যালু সব কিছু বলা আছে, যেগুলোর অ্যাবসলিউটলি কোনো দরকার নেই যখন হাতে ক্যালকুলেটর আছে একটা পরীক্ষায়। তো বেছে বেছে করলে করতে পারো। আচ্ছা, গেটিং টু দ্য পয়েন্ট, ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। এইবারে আসি হোয়াট ইজ অ্যান ইকুয়েশন বেসিক্যালি। এই প্রথম আমরা কিন্তু আস্তে আস্তে ফাংশন বিষয়টার কাছাকাছি এগোচ্ছি, ঠিক আছে? An equation of a straight line is the first step, is like kind of a baby step to have an insight into what functions basically are. তো ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন মানে বেসিক্যালি কি, যেরকম একটা পয়েন্টকে আমরা ডিনোট করি কিভাবে, তার অ্যাড্রেসটা দিয়ে, তার একটা লেটার দিয়ে নাম দিই, তারপরে তার এক্স কোঅর্ডিনেট লিখি অ্যাবসিসা, ওয়াই কোঅর্ডিনেট লিখি অর্ডিনেট, দিয়ে একটা পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করি। এবার একটা লাইন মানে বেসিক্যালি কি, ইট ইজ এ কালেকশন অফ ইনফাইনাইটলি মেনি পয়েন্টস। তাহলে আমি তো একটা পয়েন্ট দিয়ে একটা লাইনকে আইডেন্টিফাই করতে পারবো না, মানে ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল ফর মি টু আইডেন্টিফাই এ লাইন বাই naming its constituent points, because there are infinitely many of them. So I should have a certain method of identifying lines uniquely also. মানে আমার তো এইটা জানা দরকার যে এই লাইনটা আর এই লাইনটা দুটো আলাদা, সেটার থেকে এইটা আলাদা এবং এইটা আলাদা। আমি প্রথমে মানে জিরোথ ডাইমেনশনে কাজ করলাম। পয়েন্ট ইজ বেসিক্যালি কাইন্ড অফ আ জিরো ডাইমেনশন, যেটা লেন্থও নেই, ব্রেথও নেই, উইথ মানে হাইটও নেই। এবার আমি আসছি একটা ওয়ান ডাইমেনশনাল স্ট্রাকচারে, যেটা হচ্ছে বেসিক্যালি একটা লাইন, রাইট, যেটা একটা লেন্থ আছে। বোঝা যাচ্ছে রাফলি কি বলছি? তাহলে সেই লাইনটাকে আমায় নামকরণ করতে হবে বা ইউনিকনেস দিতে হবে, লাইনটার একটা অ্যাড্রেস দিয়ে, যেরকম রাস্তার নাম হয় রফি আহমেদ কেদওয়াই রোড, ঠিক আছে, সেই ধরনের করে লাইনের নাম দিতে হবে। এবার লাইনের নাম দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে দিতে পারি লাইনের নাম। যেরকম কি হতে পারে, লাইনের নাম হতে পারে কোনো, মানে যেরকম একটা রাস্তার নাম কি কীভাবে হতে পারে, হিস্টোরিক কিছুভাবে, ঠিক আছে। কলকাতায় যেরকম হিস্টোরিক রাস্তা কোনটা আছে কলকাতায়, মির্জা গালিব স্ট্রিট। বা একটা লাইনের নাম কীভাবে হতে পারে, যেটা দিদি এসে হঠাৎ করে কিছু একটা নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে, চেঞ্জ করে, বা যোগী এসে সেটাকে চেঞ্জ করে অন্য কিছু করে দিয়েছে জাস্ট বিকজ ইট ওয়াজ এ মুসলিম। সো দেয়ার ক্যান বি ডিফারেন্ট ওয়েজ হাউ দিস থিং ইজ নেম। বা যেরকম কারুর বাড়ির নাম দিয়ে একটা রাস্তার নাম হতে পারে, যেরকম বাঙুর অ্যাভিনিউ আছে, রাইট। হ্যাঁ, তবে শেক্সপিয়ার সরণি শেক্সপিয়ারের নামে কেন আমি জানি না, যাই হোক। তো এইবারে প্রথম ওয়ে, দ্য ভেরি ফার্স্ট ওয়ে অফ নেমিং আ লাইন ইজ বেসিক্যালি দুটো জিনিস ইউজ করে, যেটাকে আমরা বলি ওয়াই ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে, বা স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। তো the first way of naming a line is slope intercept form. স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে কি আছে বুঝতেই পারছি, কি কি এলিমেন্ট আছে, একটা স্লোপ আছে, একটা ইন্টারসেপ্ট আছে। বুঝতে হবে কাকে স্লোপ বলে, কাকে ইন্টারসেপ্ট বলে। স্লোপ মানে কি, এই যে তেছড়া ব্যাপারটা আছে, বেঁকা ব্যাপারটা আছে, সেটাই স্লোপ। ম্যাথামেটিক্যালি পরে ডিফাইন করছি, লেমন ল্যাঙ্গুয়েজে সেটাই, রাইট। ইন্টারসেপ্ট কি, বেসিক্যালি ওই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যৌথভাবে ওয়াই অ্যাক্সিসের কতটা চাঙ্ক কেটে নিয়েছে। যে লাইনটার কথা আমি বলছি সেটা এবং এক্স অ্যাক্সিস মিলিয়ে তাদের মাঝখানে ওয়াই অ্যাক্সিসের কতটা চাঙ্ক কেটে বার করে নিয়েছে, সেটাকেই বলা হয় ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট ইজ বেসিক্যালি দ্য শর্ট অফ ওয়াই ইন্টারসেপ্ট। শুধু ইন্টারসেপ্ট বলে সেটা ওয়াই ইন্টারসেপ্ট, যদি এক্স ইন্টারসেপ্ট বলে সেটা বলা থাকবে। ওয়াই ইন্টারসেপ্ট মানে কি, ওয়াই এর কতটা পার্ট ঘাপলা করে দেওয়া হয়েছে বাই দ্য লাইন অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস। বোঝা গেছে? শ্রেয়াস, তুই যতবার হুঁ বলছিস ততবার কেন বেকার বেকার ইয়ে করছিস, মিউট করছিস? খাটনি আছে। ও স্পেস বার টিভি কথা বলিস না? হ্যাঁ,
ফালতু অভ্যেস একটা। খোলা রাখ মাইক। এই আয়োজন হেসেই যাচ্ছে। আচ্ছা, তাহলে এবারে যেটা আমার হট করে মনে পড়লো সেটা হচ্ছে ইন্টারসেপ্ট তো বলে দিলাম, স্লোপ তো লেম্যান ল্যাঙ্গুয়েজে বললাম। সিরাজ, ইগোতে নিয়ে আবার কথা বলবি না, এরকম করিস না, বল ভাই। হ্যাঁ, এনিওয়ে। আচ্ছা, এবার স্লোপটাকে আমাদের ম্যাথামেটিক্যালি ডিফাইন করা দরকার, যে স্লোপটা আমি কীভাবে বলছি। তাহলে আমি একটা প্রথমে সেন্টেন্সে বলছি, তারপর অ্যালজেব্রিক্যালি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। স্লোপ মানে কি একটা লাইনের, খুব সোজা ভাষায় যদি বলতে হয়, যে মানে হরাইজন্টালি আমি যদি মুভ করি তার সাথে সাথে কতটা ভার্টিক্যাল চেঞ্জ হচ্ছে, এটাই যে কোনো জিনিসের স্লোপ। মানে গার্গিদি, আই গেস ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ইন কর্পোরেট, সো তোমরা সেলস বা এরকম কিছু নিয়ে যখন ডিল করেছো, উইথ টাইম তোমাদের সেলের কতটা গ্রোথ হচ্ছে, ওটা যখন করতে কিছু তো গ্রাফিক্যাল প্লটিং বা কিছু আসতো তোমাদের কাছে, সেই হিসাবে অনেক সময় হয়তো তোমরা বলতে যে টেনজেন্সিয়ালি কত আছে বা এই ধরনের টার্মগুলো আমি জানি না কতটা ইউজ হয়, ঠিক আছে, বাট এগুলো ইউজ হওয়ার কথা কম বেশি, মানে অ্যাটলিস্ট দ্য ফিনান্স টিম উড বি ইউজিং টার্মস লাইক দিস, রাইট? যে ট্যানজেন্সিয়াল গ্রোথ কতটা মে মাসের, বা ফার্স্ট কোয়ার্টারের ট্যানজেন্সিয়াল গ্রোথ কতটা। তার মানে বেসিক্যালি কি, ওই একটা কার্ভ আছে, যেটা ধরো ফার্স্ট কোয়ার্টার মানে ধরো মার্চ মানে মার্চ থেকে শুরু হয়তো কোয়ার্টার, এই এপ্রিল থেকে, এপ্রিল মে জুনটা দেখলো, এবার সেটাতে এই যে হরাইজন্টাল শিফট মানে কি, এই যে টাইমটা যে এগোচ্ছে তার সাথে সাথে সেলসের যে গ্রোথটা হচ্ছে, দিস ইজ বেসিক্যালি স্লো। সো দ্য চেঞ্জ ইন horizontal value, sorry, the change in the vertical value with unit change in the horizontal value, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে একটা পয়েন্ট আঁকি আর এখানে একটা পয়েন্ট আঁকি, আবারও তাদের নাম দিই পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু কমা ওয়াই টু, ঠিক আছে, এবং সেখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি। সিরাজ, कुर्सी की पेटी बांध लीजिए, ट्रिगोनोमेट्री ঢুকবে, ঠিক আছে? এখানে এম রাখলাম, তাহলে গার্গিদি এমটা কমা ওয়াই ওয়ান হয়ে যায়, কোনো আপত্তি? এবার বোঝা যাচ্ছে তো, ফ্লুয়েন্ট হয়েছে ব্যাপারটা। তাহলে এই হরাইজন্টাল চেঞ্জটা কত হয়েছে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ভার্টিক্যাল চেঞ্জটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, হরাইজন্টাল চেঞ্জটা কত হয়েছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই অ্যাঙ্গেলটাকে, সেই আমাদের বিখ্যাত এম এফ হোসেনের চোখটা যদি আমি এখানে এঁকে দিই, এখানে যদি অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলে দিই, ঠিক আছে, তাহলে আমি পারপেন্ডিকুলার বাই বেসকে কিভাবে ডিফাইন করি, ট্যান থিটা কি না? তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু এম কিউ বাই পি এম, ঠিক? তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক? তো এটাকে আরেকটুখানি সিম্পলভাবে লিখতে গেলে ট্যান থিটা ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা মানে চেঞ্জ, চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, তাই তো? তাহলে চেঞ্জ ইন ভার্টিক্যাল ভ্যালু উইথ এভরি ইউনিট চেঞ্জ ইন হরাইজন্টাল ভ্যালু, দিস ইজ ডিফাইন্ড অ্যাজ ট্যান থিটা, যেটাকে আমরা বলি এম, এই এম আলাদা, রেশিওর এম না, এই এম এম, ট্যান থিটার এম, ঠিক আছে, সবার নিজের এম আছে, ঠিক আছে? তাহলে এম বলি, যেটা হচ্ছে স্লোপ, দেখে নাও। Rate of change, exactly. That's the best term for the slope, rate of change. বুঝা? আচ্ছা, তাহলে
দুচ্ছাতা, এটা স্লোপের ডেফিনেশন তো এই পাতাটাই ভরে গেল, স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা পরের পাতায় লিখি। আজকে জ্যাম বোর্ডটা যা তৈরি হচ্ছে না, দেখতে সেই লাগে, মনে হয় কিছু হাই প্রোফাইল নাসার কাজ হয়েছে এখানে। আচ্ছা, এবারে আসছি একটা শালা, এবার আসছি এটা স্ট্রেট লাইনকে ডিফাইন করতে। স্টিকি কিজ, হ্যাঁ এসে গেছে। বলো বলো বলো, শুনছি। হ্যাঁ, তাহলে এই যে স্ট্রেট লাইনটা আছে, এটাকে আমি কি বললাম, প্রথম কিভাবে ডিফাইন করব, ইউজিং দ্য স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে, তাহলে ইন্টারসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে কি বললাম, যতটা ওয়াই কে, মানে ওয়াই অ্যাক্সিসের যতটা চাঙ্ক ওই লাইনটা এবং এক্স অ্যাক্সিস মিলে কেটে নিয়েছে, ইনক্লুডিং দ্য সাইন, মানে যদি পজিটিভ ডিরেকশনে কাটে তাহলে এটা থাকবে, ধরো ধরো 2 ইউনিট কেটেছে তাহলে 2, যদি এরম একটা লাইন থাকে যেটা নেগেটিভ ডিরেকশনে কেটেছে তাহলে কিন্তু -2। তাহলে ইন্টারসেপ্ট ইজ বেসিক্যালি নট জাস্ট দি ভ্যালু বাট অলসো হ্যাজ আ সেন্স অফ ডাইরেকশন ইন ইটসেলফ। তো কাইন্ড অফ একটা ভেক্টর বলা যেতে পারে, সে স্কেলার ভেক্টর বল, মনে আছে তো, মানে বোথ ডাইরেকশন অ্যান্ড কোয়ান্টিটি যেটা দেয়। তাহলে আমরা ভাবতে পারি ইন্টারসেপ্ট যে কোয়ান্টিটি, মানে যে ইয়েটা রয়েছে, কোয়ান্টিফাইং জিনিসটা রয়েছে, এটাকে একটা কাইন্ড অফ একটা ভেক্টর, এটা আমাদের ডিরেকশন সেন্সটাও দেবে, মানে ওপর দিকে কেটেছে না নিচ দিকে কেটেছে, এবং কতটা কেটেছে কোয়ান্টিটিটাও দেবে। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা ইন জেনারেল বলি ইন্টারসেপ্টটাকে সি হিসাবে, মানে সি ইউনিট কেটে বাদ দিয়েছে, সি চাঙ্ক কেটেছে। ঠিক আছে, এবার আমি বললাম এবার দেখো একটা লাইন, সে তো সোজা স্ট্রেট, সে যদি একটা স্লোপ পিক আপ করে নেয় সে সারা জীবন সেই স্লোপেই থাকবে, রাইট? তার আর স্লোপ চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই। তাহলে স্লোপটা যদি এম হয়ে যায়, তাহলে কি কি ডিফাইন করলাম, যে দ্য লাইন ইট কাটস অফ আ চাঙ্ক সি ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস অ্যান্ড ইন ইটসেলফ হ্যাজ আ স্লোপ ইকুয়াল টু এম। বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে লাইনটার উপর যে কোনো একটা পয়েন্ট নাও, পি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই পয়েন্টটা কত, এই যেখানে কাট করছে, এটার এক্স কোঅর্ডিনেট কত, এক্স তো জিরো, জিরো দিয়ে শুরু হয়, আর ভার্টিক্যালি এটা সিতে আছে। তাহলে ইন জেনারেল লাইনটাকে আমি কীভাবে, এক্স কমা ওয়াই কিন্তু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানের থেকে আলাদা। এক্স কমা ওয়াই মানে সেই ভেরিয়েবল যেটা আমি জানি না, আর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান মানে একটা পার্টিকুলার পয়েন্টের পার্টিকুলার ভেরিয়েবল, যেটা দেখতে অজানা, মানে দেখতে ভেরিয়েবল কিন্তু অ্যাকচুয়ালি নন কোয়ান্টিটি। গালাগালিগুলো মনে মনে দিও আমাকে, এখন মেনে নাও শুধু। ঠিক আছে, তো এবার আমি যদি এই দুটোর মধ্যে ডিস্টেন্সটাকে বার করার চেষ্টা করি, এই পি এক্স ওয়াই আর 0, সির মধ্যে যদি ডিস্টেন্সটাকে দেখি, এবার পি এক্স ওয়াই তো একটা ভেরিয়েবল, মানে একটা ট্রুলি ভেরিয়েবল কোয়ান্টিটি, তাহলে সেটা উইল বি রিপ্রেজেন্টেটিভ অফ অল দ্য পয়েন্টস অন দ্য লাইন, তাই তো? তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা কত হচ্ছে দেখো তো, এই ডিস্টেন্স বলছি, এটা এটা থ্রু দিয়ে যদি আমি স্লোপটাকে ডিফাইন করি এম, হ্যাঁ, তাহলে কি দেখো, ওয়াই চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, চেঞ্জ ইন ওয়াই কত, ওয়াই মাইনাস সি, চেঞ্জ ইন এক্স কত, এক্স মাইনাস জিরো, তাহলে এম হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস সি বাই এক্স, তাহলে এম এক্স হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস সি, তাহলে ওয়াই কত হয়ে যাচ্ছে এম এক্স প্লাস সি। তাহলে দিস ইজ দ্য পারফেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দিস এন্টায়ার লাইন। এখানে এক্স আর ওয়াই ইজ আ ট্রু ভেরিয়েবল দ্যাট ক্যান বি a good representative of all points on the line. তাহলে y equal to mx plus c is therefore called the equation of this straight line. Equation মানে কি, of a geometric figure যেটা
সেই জিওমেট্রি ফিগারের প্রত্যেকটা পয়েন্টকে স্যাটিসফাই করতে পারে। সেটাই বেসিক্যালি একটা ইকুয়েশন। তাহলে এবারে আমি যদি জাস্ট জাস্ট ফর দ্য সেক অফ কাইন্ড অফ মানে একটা ফ্যামিলিয়ারিটি দেওয়ার জন্য আমি যদি লিখি y ইকুয়াল টু 2x প্লাস 3, এই লাইনটা কি হয় বেসিক্যালি, এটা ওয়াই অ্যাক্সিস থেকে একটা 3 ইউনিটের চাঙ্ক কেটে নিয়েছে এবং এমটা থাকে এম এক্স প্লাস সি ফর্মে থাকে, আর ইট হ্যাজ গট আ স্লোপ অফ 2, মানে একটা ওপর দিকে সুন্দর যাচ্ছে। একটা লাইন যেটা নিচের দিকে যাবে সেটা স্লোপ কি হবে, নেগেটিভ, কারণ তার চেঞ্জ অফ ওয়াইটা নেগেটিভ, ওয়াই যখন নিচের দিকে নামছে। তাহলে এরম যদি একটা লাইন থাকে ওয়াই ইকুয়ালস টু মাইনাস 5x প্লাস 3, তার মানে 3 দিয়েই পাস করছে কিন্তু লাইনটা নিচের দিকে নামছে। ঠিক আছে, আর লাইন নামছে না উঠছে কীভাবে বুঝবো, বাঁ দিক থেকে ডান দিক মোশন দেখব। ঠিক আছে, লেফট টু রাইট দেখব। গাড়ি দিয়ে এখানে আমাকে তুমি বলতেই পারো যে এই লাইনটা উঠছে নামছে আবার কি, আমি তো চোখ এখানে রাখলে উঠছে, চোখ এখানে রাখলে নামছে, কিন্তু কনভেনশনালি আমরা বাদিক থেকে ডান দিক দেখব। কারণ হরাইজন্টাল শিফটটা কোথায় হচ্ছে, ফ্রম লেফট টু রাইট। আমি যদি এক্স অ্যাক্সিসটাকে লক্ষ্য করি তাহলে ভার্টিক্যাল শিফটটাও করেসপন্ডিংলি ফ্রম লেফট টু রাইট। এবার সেই লেফট থেকে রাইট যাওয়ার সময় সেটা যদি ওঠে তাহলে স্লোপ পজিটিভ, লেফট থেকে রাইট যাওয়ার সময় সেটা যদি নামে তাহলে স্লোপ নেগেটিভ। আমি এরপরে কিচ্ছু পড়াবো না আজকের জন্য, কারণ দিস ইজ এ ভেরি নিউ থিং প্রবাবলি ফর অ্যাটলিস্ট মানে তোমাদের কিছু জনের জন্য স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা। ঠিক আছে, হ্যাঁ না বুঝতে পারছো কি বলছি। হ্যাঁ হয়ে গেছে যেটা হয়ে গেছে। আচ্ছা এখানে যে জিনিসটা আমি পার্টিকুলারলি ফোকাস করে তোমাদেরকে বলতে চাইছি, শুনছি একটা মিনিট, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড বাট নট ভেরি ট্রান্সপারেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইভেন, সেটা হচ্ছে এই যে পি এক্স কমা ওয়াই লিখলাম সেটার হিসাবে আমি স্লোপটাকে বার করলাম এবং সেটা দিয়ে আমি একটা ইকুয়েশন দিয়ে দিলাম। ঠিক আছে, এইখানে হোয়াট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট এক্স কমা ওয়াই যে পি পয়েন্টটা আছে ইট ক্যান বি আরবিট্রারিলি এনি পয়েন্ট অন দ্যাট লাইন, এনি পয়েন্ট, রাইট? যার ফলে এই যে ইকুয়েশনটা মানে যেটাকে আমি পেলাম এটা থ্রুতে, দ্যাট ইজ গোয়িং টু স্যাটিসফাই অল অফ দিস পয়েন্টস। তুই এত বেশি ঘাড় নাড়াচ্ছিস কেন? এ দেখো, আচ্ছা তো মানে এই ট্রু ভেরিয়েবলের ব্যাপারটা আর আগে যেগুলো আমরা ইউজ করছিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, ওগুলোকে আমরা ডামি ভেরিয়েবল হিসেবে বলতে পারি। এই জিনিসটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় এবং কী করে বা কেন সেটাকে আমি একটা ইকুয়েশন হিসেবে মেনে নিচ্ছি, এই জায়গাটা একটা ক্ল্যারিটি নিজেরা নিজেদেরকে এবার নিজেদের ভাষায় বুঝিয়ে আনার চেষ্টা করো। যদি অসুবিধা হয়, যদি আটকায় এনি কাইন্ড অফ গ্লিচ, প্লিজ টেল মি।
জামবোর্ডটা সবাই জয়েন করে প্লিজ সার্ফ থ্রু ইট, দেখে নাও যা যা পড়িয়েছি তার কোনোটার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। দেখছো জামবোর্ডটা দুজনে তিনজনে? জয়েন 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 ওই চ্যাট বক্স থেকে। আচ্ছা হয়ে গেছে তো? কারোর কোনো প্রবলেম পুরোটাতে?
all through the 11 page 7 pages, right? ঠিক আছে, তাহলে টিউসডের ক্লাসে আমি আগে সামনে বসিয়ে প্র্যাকটিস করাবো, তারপরে হোমওয়ার্ক দেবো এটার বিষয়। ততক্ষণ আরেকবার রিভাইজ করে নেবে ইউজিং দ্য জ্যামবোর্ড, আর তোমরা যারা যারা যেভাবে নোটস বানিয়েছো। বাকি প্র্যাকটিস হিসেবে ট্রিগোনোমেট্রিটা ততদিন করো, 2-3 দিন, ঠিক আছে? সো দ্যাটস অল, লাইক নো প্রবলেম। তুমি তোমার পেসে করে মোটামুটি একটা প্যারিটি রাখবে, যাতে পরে মানে ক্রাউড মানে ইয়ে না হয়ে যায়, মানে বিল্ড আপ না হয়ে যায় কাজ বেশি। সিরাজ একটু পাঠাতে থাকিস আমাকে কিছু কিছু জিনিস, বা অ্যাটলিস্ট করেছিস জানাস অন্তত কোন কোনগুলো করেছিস চ্যাপ্টার। ট্রিগো স্টাফ একটা ওয়ার্কশিট পাঠিয়েছি, এমএল আগরওয়ালটা যেটা ডাউনলোড করেছি সেটা থেকে পুরোটা করিস, ঠিক আছে? কারণ ট্রিগোর যে ম্যাটেরিয়ালটা আমার কাছে এক্ষুনি আছে ক্যাট স্পেসিফিক, সেটা পাঠাতে পারছি না, বিকজ উই হ্যাভ নট ডান অ্যাডভান্স ট্রিগোনোমেট্রি। তো সাব মাল্টিপল অ্যাঙ্গেলস নিয়ে সেটার মধ্যে বিশেষ প্রচুর অঙ্ক রয়েছে। এখন আ গুড থিং, গুড স্টার্টিং পয়েন্ট উড সিম্পলি বি এমএল আগরওয়াল ফর ট্রিগোনোমেট্রি। এইটা যেরকম হয়ে গেলে আমি ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারবো, কারণ এখানে অত কিছু এক্সট্রা কিছু নেই এরপরে, দিস ইজ অল ইট ইজ। এর সাথে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনে আর দুটো পয়েন্ট মানে দু ধরনের পড়বো, দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? এমএল আগরওয়াল ট্রিগোনোমেট্রি সিম্পলি, ঠিক আছে? যেটা নামিয়েছিস এমএল আগরওয়াল ক্লাস 10 ট্রিগোনোমেট্রি, দুটো চ্যাপ্টার আছে, তিনটে চ্যাপ্টার আছে, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, ওই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস, হাইটস অ্যান্ড ডিস্টেন্স। তো অ্যাটলিস্ট আইডেন্টিটি দিয়ে শুরু কর, তারপর স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, তারপর হাইটস অ্যান্ড ডিস্টেন্স, ওরম ভেবে এগোতে থাক। কিন্তু ওটাকে একটু তাড়াতাড়ি শেষ করবি, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করবি, আনসার পেছনে দেওয়া আছে, মিলে গেলে ভালো, না মিলে গেলে আমাকে বলবি, অঙ্কের ছবিটা পাঠিয়ে দিবি, আমি সলভ করে বা বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? সো লেটস কিপ ইট টিল হিয়ার ফর টুডে, কেমন? দেখা হবে কবে? মঙ্গলবার, সেদিনকে উইল হ্যাভ আ প্র্যাকটিস সেশন, ঠিক আছে? চলো, বাই এভরিওয়ান, গুড নাইট।